10টা ইলেকট্রনযুক্ত একটি 3 × 10⁻⁹ কেজি ভরের একটা তৈলবিন্দুকে আমি 5 মিটার ব্যবধানে রাখা দুইটা পাতের মধ্যে এটাকে স্থির রাখতে হবে। সো এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এই স্থির রাখার জন্য আমার বিভব পার্থক্য কত হতে হবে। আচ্ছা, এই পুরো জিনিসটা আমরা পাশে একটা ছোট্ট একটা চিত্রের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের কাছে জিনিসটা আরও ইজি হয়ে যাবে। সো প্রথমে খেয়াল করো, প্রশ্ন অনুযায়ী আমার এখানে একটা তৈলবিন্দুতে আমি 10টা ইলেকট্রন রেখে তাকে দুইটা পাতের মধ্যে এটাকে রাখতে হবে। সো দুইটা পাত যেগুলো রাখবো সে পাতের বিভব পার্থক্য যেহেতু বের করতে বলছে, তাহলে অবশ্যই পাত দুইটার ভিতরে তোমাকে চার্জ দিতে হবে। তাহলে একটার ভিতরে পজিটিভ চার্জ আর একটার ভিতরে নেগেটিভ চার্জ ধরো তুমি দিলা। রাখার পর কী হবে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। এখন ইলেকট্রিক ফিল্ড যদি সৃষ্টি হয়, আমরা জানি একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যখন আমরা কোনো চার্জকে রাখি সেটা এক ধরনের ফোর্স ফিল করে, সেই ফোর্সটাকে আমরা কুলম্ব ফোর্স নামে চিনি। তাহলে এখানে অবশ্যই এই তৈলবিন্দুযুক্ত যেই ইলেকট্রনগুলা সেগুলো একটা কুলম্ব ফোর্স ফিল করবে। তাহলে সেই কুলম্ব ফোর্সের মান কত? Fc। তাহলে যেহেতু আমার উপরের পাতটা পজিটিভ, নিচের পাতটা নেগেটিভ চার্জযুক্ত, সো ইলেকট্রনগুলো যেহেতু নেগেটিভ চার্জ, তাহলে সে ফোর্স ফিল করবে পজিটিভ চার্জের দিকে বা পজিটিভ পাতের দিকে অথবা উপরের দিকে চিন্তা করতে পারো। তাহলে উপরের দিকে তার কুলম্ব ফোর্স, বাট আমাদের যেই তৈলবিন্দুটা তার তো একটা নির্দিষ্ট ভরও আছে। তাহলে যদি কোনো একটা বস্তুর ভর থাকে, অবভিয়াসলি তার একটা ওজন কি থাকবে না এখানে। সো এখানে অনেকটা জিনিসটা বুঝতে পারতেছো না যে তৈলবিন্দুতে ইলেকট্রন রাখার প্রসেসটা কি। অ্যাকচুয়ালি তুমি চিন্তা করো, তৈলবিন্দু বা তেলের একটা ফোঁটা যদি চিন্তা করো, সেটা তো অ্যাকচুয়ালি কোনো চার্জই তো থাকে না, সেটা একটা নিউট্রাল বস্তু। এখন সেই নিউট্রাল বস্তুর ভিতরে তুমি যদি বাইরে থেকে জোর করে 10টা ইলেকট্রন প্রবেশ করাও, তাহলে পুরো নিউট্রাল বস্তুটা এখন নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। সো একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম, এবং এটা হচ্ছে মাইনাসের। তাহলে 10টা যেই ইলেকট্রনযুক্ত যেই তৈলবিন্দু সেটার টোটাল চার্জ কত হবে? এটা হবে না। সো QC হচ্ছে তোমার এই ভ্যালুটা, বা আমরা এটাকে লিখতে পারি -16 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে এখন আমরা করব কি, এই পরিমাণ যেই চার্জযুক্ত যেই তৈলবিন্দুটা আছে সেটাকে আমি একটা ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে রাখলাম। এই ইলেকট্রিক ফিল্ড আন্ডারে রাখার ফলে সেই Fc পরিমাণ কুলম্ব ফোর্স ফিল করবে উপরের ডিরেকশনে। এবং যেহেতু আমার তৈলবিন্দুটার নিজেরও ভর আছে, ফলে তার যে ওজন সেটাও কাজ করবে কোন দিকে? সেটা কাজ করবে নিচের দিকে। এখন তুমি যদি সেটাকে স্থির রাখতে চাও, স্থির রাখার মানে হচ্ছে তোমার Fnet 0 হইতে হবে। সো Fnet 0 মানে কি? উপরের ডিরেকশনে যে টোটাল ফোর্স Fc সেটা তোমার সমান হইতে হবে কার? নিচের ডিরেকশনে তোমার যে ওজন W সমান। এখন এখানে যে Fcর কথা আমরা বলতেছি সেটা কি কুলম্ব ফোর্স না? এখন কুলম্ব ফোর্সের ইকুয়েশন অনেকগুলো তো আছে, আমরা জানি। একটা হচ্ছে কুলম্ব ফোর্সের ডিরেক্ট যে কুলম্বের ল, সেই ল আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা এখানে সেইটা ইউজ করলে তো হবে না, কারণ তখন তো আমাদের দুইটা চার্জ লাগবে। এখন আমরা এই পাতগুলোতে কি অ্যামাউন্টের চার্জ দিছি সেটা কি আমরা জানি? সেটা তো জানি না। এবং এইটাতে যেহেতু যেই অ্যামাউন্টের চার্জ দিছি সেটা আমরা বের করতে পারবো না, বা আমাদের ইনফরমেশান নাই, তাহলে আমাদের কুলম্বের সূত্র ইউজ করে কোনো লাভ নেই। আমরা কি করতে হবে, যেহেতু আমরা এখানে ইলেকট্রিক ফিল্ডটা ইন্ট্রোডিউস করে নিছি, তাহলে আমাদের ফোর্সের যে ইকুয়েশন সেটার সাথে ইলেকট্রিক ফিল্ডকে আমাদের ইনক্লুড করতে হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি আমরা ইনক্লুড করি, এটার সাথে আমরা যে চার্জটা নিব সেটা হচ্ছে আমাদের টেস্ট চার্জ, অর্থাৎ ফিল্ডের ভিতরে যে ইলেকট্রনগুলো যুক্ত যে তেল বিন্দুটা রাখবো সেটা তো আমাদের টেস্ট বস্তু, যেটাকে আমরা টেস্ট করতেছি বা এখানে এক্সপেরিমেন্ট করতেছি। তাহলে সেটার চার্জের সাথে ওই ক্ষেত্রের যে প্রাবল্য থাকবে, টোটাল প্রাবল্য, সেই প্রাবল্যের যে গুণফল সেটা হচ্ছে কি আমাদের Fc এর মান। তাহলে আমরা লিখতে পারি সূত্রটা এরকম, E × Q of C, বা আমরা এখানে QC না লিখে QT লিখি, বা QU লিখলাম, ওয়েলের যে চার্জ সেটা, ইকুয়ালস W। সো ওয়েলের যে ওজন সেটা হবে কত? mg। এখন প্রশ্নে আমাদের কিন্তু তড়িৎ প্রাবল্য কিন্তু বের করতে বলে নেই, বাট আমাদের এক্সপেরিমেন্টটা করার জন্য তো তড়িৎ প্রাবল্যের সাহায্য নিয়েছি, বাট এটা তো বোঝা গেছে। বাট প্রশ্নে আমাকে চাইছে বিভব পার্থক্য বের করতে। সো একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যেটা d ডিস্টেন্সে, d = 5 মিটার ডিস্টেন্সে থাকার ফলে সে যে বিভব পার্থক্যটা তৈরি করবে সেটা হচ্ছে V = E × D। দ্যাট মিন্স তোমার যে E এর মান হবে সেটা হচ্ছে V/D। তাহলে এই দুইটা পাতের মধ্যে যে বিভবের পার্থক্য থাকবে সেটাকে যদি আমরা D দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমরা বিভব পেয়ে যাব।
কিউ নট ইন্টু এম জি। সো এখান থেকে আমরা যদি ভি এর মান বের করি, এখন উপরে হবে এম জি ডি, নিচে হবে কত কিউ নট। সো এম এর মান কত, এম হচ্ছে 10টা ইলেকট্রন, সরি তেলের বিন্দুর ভর তোমাকে বলা আছে যে 9.1 ইন্টু 10⁻⁻9 কেজি। এখন তুমি চাইলে এটার সাথে 10টা ইলেকট্রনের ভরও যুক্ত করতে পারো, বাট সেটা করার দরকার নেই, কারণ ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 10⁻⁻31 কেজি। তাহলে 10⁻⁻9 এর সাথে 22 10⁻22 গুণ বেশি ভারী তোমার ওই তৈল বিন্দুটা। সো এই ভ্যালুটা তোমার যোগ করলেও যে রেজাল্ট হবে, যোগ না করলেও একই রেজাল্ট হবে। আর তুমি মোর অ্যাকুরেট থাকার জন্য তুমি চাইলে এই ভ্যালুটা যোগ করতেও পারো, যে 10 ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি, এটার সাথে তুমি 3 ইন্টু 10⁻⁻9 কিলোগ্রাম এটা যোগ করে টোটাল ভরটা তুমি ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, তাহলে সেই ভরটা আমরা এখানে লিখতে হবে। এখন আমি এই পার্টটা যোগ করলাম না, যোগ না করলে সমস্যা নেই, সেমই রেজাল্ট হবে, কাছাকাছি আসবে আর কি। তাহলে এম এর মান হবে 3 ইন্টু 10⁻⁹, জি হচ্ছে 9.8 এবং ডি হচ্ছে আমার 5 মিটার। এবং কিউ নট চার্জ কত, আমাদের যে তৈলবিন্দু সেটা হচ্ছে 10টা ইলেকট্রনের চার্জ। তাহলে 10 ইন্টু 10⁻⁻19 ইন্টু 1.6, যেটা আমরা এখানে বের করলাম। সো কাটাকাটি যদি করো, অ্যাকচুয়ালি আমরা 3 3 5 15, 10 দিয়ে যদি ভাগ দাও, তাহলে 3 ইন্টু 9.8 ইন্টু 5 ডিভাইডেড বাই 10 ইন্টু 1.6 ইন্টু এখানে পাশে 10⁻9 হবে। ওকে, সো আমি যদি এখন এই জিনিসটা ক্যালকুলেট করি, 9.1875 ইন্টু 10⁻10 ভোল্ট। ওকে, তার মানে আমার যেই পাত দুইটা 5 মিটার ব্যবধানে যে দুইটা পাত রাখলাম আমরা, তাদের মধ্যে যে ভোল্টেজের পার্থক্য সেটা কত, 9.1875 ইন্টু 10⁻10 ভোল্ট। যদি ই একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হয় যেটার উপাংশ ইএক্স হচ্ছে 3x এবং ইওয়াই হচ্ছে 4, তাহলে তোমাকে দেখাতে হবে বিভি মাইনাস ভিএ কত। এখন আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন একটা ভেক্টর রাশির উপাংশ বিভাজন করা যায়, সেই উপাংশ বিভাজন করার ফলে তুমি দুইটা অ্যাক্সিসে উপাংশ বিভাজন করছো, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ বিভাজন, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ বিভাজন। তাহলে মূল ভেক্টরটা যদি পাইতে চাও, মূল ভেক্টরটা হবে তোমার ই এক্স আই ক্যাপ প্লাস ইওয়াই ইন্টু জে ক্যাপ। তার মানে আমার যদি যেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আছে সেটা যদি ভেক্টর ফর্ম লিখতে চাই, সে ভেক্টর ফর্ম হবে 3x ইন্টু আই ক্যাপ প্লাস 4 ইন্টু জে ক্যাপ। এবং আমি এই ভেক্টর ফর্মটা লেখার মাধ্যমে একটা জিনিস বুঝতে পারলাম যে আমার যেই ইলেকট্রিক ফিল্ডটা, সেই ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশন, সেখানে এক্স এই টার্মটা আছে। এক্স মানে কি বুঝি আমরা, সরণ, মানে তোমার ওই ফিল্ডের যে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স। সো ডিস্টেন্স যদি কোনো একটা ইকুয়েশনে, ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন যদি ডিস্টেন্সটা সবসময় থাকে, তার মানে কি আমার যে ইলেকট্রিক ফিল্ডটা, এটা কি আমার কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড নাকি ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড। সো অবশ্যই বুঝতে পারছো এটা একটা ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড। তাহলে ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ডের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যদি তুমি কোনো একটা চার্জকে আনা নেওয়া যাওয়া করো, বা একটা বিন্দু থেকে তুমি যদি আরেকটা বিন্দুতে যাও, তাহলে সেই বিন্দুতে তোমার যে ভোল্টেজ যেগুলো পাবা বা বিভব যেগুলো পাবা, সেই বিভবগুলো কি হবে, ভেরিয়েবল হবে। সো সেগুলোর জন্য তুমি কিন্তু নর্মালি ভি ইজ ইকুয়ালস টু ইডি এই ইকুয়েশনগুলো কিন্তু ইউজ করতে পারবে না। ঠিক আছে, সো আমরা জানি ভেরিয়েবল যখন ইলেকট্রিক ফিল্ড থাকে, এখন তার সাথে যখন ভেরিয়েবল ভোল্টেজের যখন সম্পর্ক দেখাইতে হয়, তখন আমরা যে সম্পর্কটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ বা বিভব পার্থক্য হচ্ছে, সরি উল্টা বলতেছি আমি, আমার যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেটা হচ্ছে ডিভি ডিআর, অর্থাৎ আমার যে বিভব আছে সেই বিভবের গ্রেডিয়েন্ট। সো এই গ্রেডিয়েন্টের নেগেটিভ গ্রেডিয়েন্ট, সো ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর। অথবা আমি এই জিনিসটাকে লিখতে পারি এরকমভাবে যে ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস ই ডিআর। এখন এগুলো তো ভেক্টর ফর্মে আমরা লিখছিলাম, তাহলে এখানে যেহেতু ইলেকট্রিক ফিল্ড এটা একটা ভেক্টর, সো ভোল্টেজ সেই একটা স্কেলার রাশি। তাহলে ই এর সাথে ডিআর যেই গুণফল আছে সেটা অ্যাকচুয়ালি তোমার ডট গুণন হবে, যাতে করে তাদের ডট গুণনের ফলে একটা স্কেলার রাশি তুমি পাও।
যেটা হচ্ছে ভোল্টেজ। সো এখানে আমরা ডিভি এবং ডিআর এর ভিতরে সম্পর্ক দেখালাম এটা। এখন আমরা যদি সম্পূর্ণ একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাওয়ার ফলে বিভবের পার্থক্য বের করতে চাই, দ্যাট মিনস আমাদের দুই পাশে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। সেই ইন্টিগ্রেশনের লিমিটটা কীভাবে লিখবা, যেমন প্রশ্ন অনুযায়ী তুমি সেটা লিখতে পারবে। যেমন তুমি যদি ভিভি মাইনাস বি এ এটা যদি তুমি বের করো, এটা বের করার মানে হচ্ছে তোমার শেষ বিন্দু হচ্ছে বি, আদি বিন্দু হচ্ছে কি এ। তার মানে তুমি এ বিন্দু থেকে যদি বি বিন্দুতে যাও তখন এটা লিখতে পারবা ভিভি মাইনাস বি এ। তাহলে এই পাশেও তোমার লিমিট কি হবে, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার ফলে ইলেকট্রিক ফিল্ডের কি চেঞ্জ হবে সেটা বোঝা গেল। সো এখন তুমি যদি সেটা যদি করো, এখানে কিন্তু একটু ঝামেলা হবে। কি ঝামেলা? এই পাশে ঝামেলা নাই, কারণ এই পাশে আমার যেই আমাদের এইখানে কি আছে, 1 আছে। সো 1কে ডিভির সাপেক্ষে ইন্টিগ্রেট যদি করো তাহলে কি হবে, ভি অফ এ বি ইকুয়ালস মাইনাস, এখানে তুমি যখন ইন্টিগ্রেট করতে আসবা তখন দেখবা ই এর যেই ইকুয়েশন যেটা তুমি এখানে পাইছো, সেই ইকুয়েশনটা কিন্তু একটা অ্যাক্সিস বরাবর নাই, দুইটা অ্যাক্সিস বরাবর এটা ভেরিয়েবল। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে দুইটা অ্যাক্সিস বরাবর যেহেতু তোমার এখানে আছে, তাহলে তোমাকে যেটা সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে সেটাও অ্যাকচুয়ালি তোমার দুইটা হবে, ডিএক্স এবং ডিওয়াই। তো সেটাকে লিখবা কীভাবে এখানে? তো লেখার প্রসেস হচ্ছে এরকমভাবে, ইন্টিগ্রেট অফ এ টু বি ই অফ এক্স, এক্স অ্যাক্সিস বরাবর যে ভেরিয়েবল চেঞ্জগুলা সেটাকে আমি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করব, এবং প্লাস ইন্টিগ্রেট অফ ই ওয়াই অ্যাক্সিসের বরাবর যেই মানটা সেটাকে আমি ডিওয়াই এর সাথে ইন্টিগ্রেট করব। ওকে, সো এটা হচ্ছে আমাদের মূল টার্গেট আর কি। তাহলে এখানে যদি লিখো তাহলে এখানে লিখতে পারবে তুমি ভিবি মাইনাস ভিএ, যেটা তুমি অ্যাকচুয়ালি কোশ্চেনে বের করতে চাও, ইকুয়ালস ইন্টিগ্রেট ফ্রম 0 এক্স অ্যাক্সিস বরাবর। একটু খেয়াল করো তো পয়েন্টগুলো কোথায় কোথায় আছে। অ্যাক্সিস বরাবর আমাদের মূল বিন্দু থেকে 5 পর্যন্ত আমাদের মানগুলো নিতে হবে। তাহলে 0 থেকে 5, বা জিনিসটা এরকমভাবে চিন্তা করতে পারো, একটা গোলককে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে বা 5 একক দূরে কোনো একটা বিন্দুর তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বিভব যখন আমরা নির্ণয় করতে চাই, তাহলে কি নিতে হয়, আমাদের লোয়ার লিমিট নিতে হয় আমাদের মূল বিন্দুতে, এবং আপার লিমিট নিতে হয় কোথায়, আমাদের যেই বিন্দু, ওই বিন্দু থেকে যেখানে চার্জটা আছে সেটা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে তড়িৎ প্রাবল্য বের করতে হলে সেই দূরত্বের মানটা আপার লিমিট হিসেবে লিখতে হয়। তাহলে আমি যদি চিন্তা করি আমার যে চার্জটা এখানে রাখা আছে সেই চার্জটা যদি আমার সেন্টারে থাকে, তাহলে সেন্টার থেকে 5 একক দূরে আমাদের বিভব কত সেটা বের করবো কীভাবে, ইএক্স ইন্টু ডিএক্স। তাহলে ইএক্স এর মান আমরা প্রশ্ন থেকেই দেখতে পাই, ইএক্স এর মান হচ্ছে 3x ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ফ্রম ওয়াই অ্যাক্সিস বরাবর। তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যেই ভ্যালু আছে সেটা হচ্ছে 4 ইন্টু ডিওয়াই। এখন ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি যে চেঞ্জটা করবা সেটা কিন্তু 0 থেকে 2 পর্যন্ত করতে হবে তোমার, কারণ তখন তুমি ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছো। তাহলে তোমার ওয়াই অক্ষ বরাবর এই বাহুগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে, তাহলে ডিওয়াই। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করে সর্বনিম্ন তুমি ভাগটা করতে পারবা এই একেবারে মূল বিন্দুতে। তারপর আস্তে আস্তে ভাগটা তোমার বাড়াইতে হবে, বাড়াইয়া তুমি একেবারে সর্বোচ্চ যতটুকু পজিশনে উঠতে পারবা সেই জিনিসটাকেই তো আমরা আপার লিমিট বলি। সো আপার লিমিট ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে 2, আপার লিমিট এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে 5। ওকে, সো এই জিনিসটাই মাথায় রাখা দরকার আর কি যখন তুমি ম্যাথটা করবা, নাহলে এই জায়গায় ঝামেলার সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি ইন্টিগ্রেটটা করি তাহলে 3x, এটার ইন্টিগ্রেট কত হবে, মাইনাস 3x² 2 ফ্যাক্টরি 3x² 2 0 to 5, আর তারপর একটা মাইনাস 4 এর যদি ইন্টিগ্রেট করি আমরা 4y ফ্রম 0 to 2। ওকে, সো এখন যদি ভ্যালুগুলো বসাই দাও, ক্যালকুলেটর মান বের করো, মাইনাস 29.5 ভোল্ট হবে তোমার কি অ্যান্সার। ঠিক আছে, সো এখানে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে এই ধরনের ম্যাথের সময়, যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যখন ভেরিয়েবল হবে তখন আমার যে ভোল্টেজগুলো বের হবে ভিন্ন ভিন্ন বিন্দুতে, সেই ভোল্টেজগুলো ভেরিয়েবল ভোল্টেজ হবে। তাহলে সেই ভেরিয়েবল ভোল্টেজ একটা ফিক্সড বিন্দুতে ভোল্টেজের মান
ফিক্সড হবে, নির্দিষ্ট বিন্দুতে মান নির্দিষ্ট, বাট এক বিন্দু থেকে তুমি যখন আরেক বিন্দুতে যাবা তখন ভোল্টেজের যে চেঞ্জটা হবে সেটা কিন্তু সরলরৈখিক লিনিয়ারভাবে হবে না। ভি ইজ ইকুয়ালস টু ইডি এই সূত্র মেনে হবে না। কোন সূত্র মেনে হবে? ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস ই ডট ডিআর, এই সূত্র মেনে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম যেই সতর্ক সেটা। সো আরও কিছু সতর্কতা আছে, সেটা হচ্ছে যখন আমি এই ইকুয়েশনে বের করব, সো এই ইকুয়েশনে আমার যেই ই বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেটা যদি ভিন্ন ভিন্ন অ্যাক্সিস বরাবর যদি ভেরিয়েবল থাকে বা ভিন্ন ভিন্ন অ্যাক্সিস বরাবর যদি তার মান থাকে, যেমন এখানে আই জে দুইটা অ্যাক্সিস বরাবর তুমি উপাংশ ভাঙাইছো, ঠিক সিমিলারলি তিনটা অ্যাক্সিস বরাবর যদি উপাংশ ভাঙাইতা তখন তোমাকে এখানে এক্সট্রা করে ইন্টিগ্রেট অফ এ টু বি বা যেই বিন্দু পর্যন্ত তার লিমিট আছে সেই লিমিটগুলো লিখে এখানে লিখতে হবে তোমার কি ই জেড ইন্টু ডিজেড। তো সেই জেড অ্যাক্সিস বরাবর যে চেঞ্জগুলো হবে সেটার কারণে যে বিভবের পার্থক্যটা হবে, তো সেই বিভবের পার্থক্যটা সমতমান এখানে ইনক্লুড করতে হবে। বোঝা গেছে? সো এভাবে আমি যে কোনো একটা বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থেকে বিভবের পার্থক্য বের করতে পারবো। আরেকটা জিনিস, এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এগুলো তো তোমার উপাংশে বিভাজন করে দেওয়া আছে, যেখানে এক্স এক্সিস বরাবর উপাংশ হচ্ছে 3x এবং ওয়াই এক্সিস বরাবর উপাংশ হচ্ছে কত 4। তাহলে এই উপাংশগুলা, এই জিনিসটাকে তোমরা যদি অ্যাক্সিস থেকে দেখতে চাও, যে এখানে নিচে যে অ্যাক্সিসটা দেখানো আছে সেই অ্যাক্সিসে যদি আমি সেটা দেখাইতে চাই, তাহলে প্রথমে ধরো আমরা ওয়াই এক্সিস বরাবর যে উপাংশটা সেটা যদি নিয়ে কাজ করি, ওয়াই এক্সিস বরাবর উপাংশের মান 4, এটার মানে কি? এখানে দেখো এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা দেওয়া আছে কত 0,2, তাহলে এই যে 4 যেই পয়েন্টটা 0,4 বিন্দুটা সেটা আরেকটু উপরে হবে। সো এই 0,4 বিন্দুটা যদি উপরে হয় ওয়াই এক্সিসের, এখন ওয়াই এক্সিস বরাবর তো আর কোনো চেঞ্জ হইতেছে না, তাহলে সবসময় বিন্দুটা কি 0,4এই থাকতেছে, বাট এক্স এক্সিস বরাবর সেই মানটা কত 3x। তাহলে এই জিনিসটা তোমরা যদি একটু স্থানাঙ্কের মধ্যে চিন্তা করো, 3x এবং 4 এটা যদি ভুজ এবং কোটি হয়, তাহলে ভুজের মান যখন 3 হবে, দ্যাট মিনস এক্সের মান যখন 1 একক নিব তখন 3,4 পাবো। এক্সের মান যখন আমরা 2 একক নিব তখন আমরা 6,4 নিব। অর্থাৎ ভুজ আমি যতই চেঞ্জ করতেছি, ভুজের মান আমি মূলবিন্দু থেকে যতই সামনের দিকে যাই না কেন, আমার কুটির মান অলওয়েজ কত 4এই থাকতেছে না? যেহেতু কুটির মান অলওয়েজ 4এই থাকতেছে, এটার মানে কি এখানে একটা বাউন্ডারির মতো সৃষ্টি হয়ে যাবে, যেখানে এক্স এবং ওয়াই অ্যাক্সিস এইটা দুইটা আলাদা হয়ে যাবে। তাহলে এই উপরে এই রেখাটা অসীম পর্যন্ত চলতে থাকবে এবং নিচে আমরা যে এক্স অ্যাক্সিস বরাবর যেটা আমরা বৃদ্ধি করতে পারবো সেই জিনিসটা আমরা অসীম পর্যন্ত বাড়াইতে পারবো। তাহলে আমার যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা হচ্ছে দেখো এই দুইটা পাতের মধ্যে থাকবে না অ্যাকচুয়ালি। তাহলে এই জিনিসটাকে একটা পাতের মতো চিন্তা করো, তাহলে সেই পাতের ভিতরের দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু কিন্তু খেয়াল করো ইলেকট্রিক ফিল্ডের ভিতরেই আছে। সো ইলেকট্রিক ফিল্ডের অভ্যন্তরে অবস্থিত দুইটা বিন্দুর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যখন তুমি চার্জের আনা নেওয়া করবা, শুধুমাত্র তখনই কিন্তু তুমি বিভবের পার্থক্য বের করতে পারবা, ভিবি মাইনাস বিএ। বি বিন্দু এবং এ বিন্দুকে অবশ্যই তোমার ফিল্ডের ভিতরে থাকতে হবে। সেকেন্ড চিন্তা করো, এখানে যেরকম দেখাইছি আমি, ফিল্ডের বাইরে যদি দুইটা বিন্দু থাকে তখন সেই দুইটা বিন্দু কি তোমার ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আছে? না। তাহলে দুইটা বিন্দুর বিভব কত হবে বলো তো? 0। কারণ কি ওই ক্ষেত্রের বাইরে কোনো চার্জ নাই, যেহেতু চার্জ নাই কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। কোনো ইলেকট্রিক ফিল্ড যদি না থাকে তাহলে তোমাকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে চার্জের আনা নেওয়া করতে বা দুইটা বিন্দুর বিভবের মান তুমি পাবা না, বা পাবা না বলতে অ্যাকচুয়ালি 0 হবে। তাহলে পরীক্ষায় যদি আমাদের দুইটা ভিন্ন ভিন্ন বিন্দু দেয়, যে বিন্দুগুলা একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আর একটা ইলেকট্রিক ফিল্ডের বাইরে, তখন আমরা কি করব? ভিতরেরটার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করব, বাট বাইরেটার জন্য ইলেকট্রিক ফিল্ড 0 ধরে নেব। 6000 আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলো, এটাকে যদি তুমি ফ্রনহোফার শ্রেণীর একক চিরের মাধ্যমে অপবর্তন ঘটাও, যেখানে পর্দার দূরত্ব হচ্ছে 1.5 মিটার এবং কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবম 0.5 মিলিমিটার দূরে অবস্থান করে, তাহলে তোমার চিরের প্রস্থ কত সেটা বের করতে হবে। সো একটা ছোট্ট ডায়াগ্রাম দিয়ে যদি আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, সে সাপোজ এটা হচ্ছে আমাদের এক চিরের যে চিরটা সেটা। সো চিরের আমরা জানি চিরের যেই প্রস্থটা সেটাকে আমরা স্মল এ দিয়ে প্রকাশ করি। এখন এই চির দিয়ে যখন তুমি আলো পাস করাবা তখন ওই পাশে একটা পর্দা থাকা লাগবে অবশ্যই, যদি তোমাকে অপবর্তন ঘটাইতে হয়। তাহলে একটা চিরের ভিতর দিয়ে যখন আলো পাস হবে
তখন যে কর্নারগুলো থাকে সেই কর্নারগুলোতে আলো বেঁকে তোমার জ্যামিতিক যে ছায়া অঞ্চল সেখানে পৌঁছে যায়। এই ঘটনাটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অপবর্তন। সো একেবারে মিডল পয়েন্টে তোমার এখানে কেন্দ্রীয় চরম তৈরি হয়, আমরা এই জিনিসটা জানি। সো এই কেন্দ্রীয় চরম থেকে আমাদের প্রথম যে অবম, সেই প্রথম অবমটা ধরো যে কোনো একটা দূরত্বে আছে। এখন এটাকে আমরা প্রকাশ করলাম এই দাগটা দিয়ে, ধরো এখানে সেই অবমটা আছে। অবমে তো তোমার কোনো আলো দেখা যাবে না, তাহলে ধরো সেই পজিশনের যে মিড পয়েন্ট সেটা হচ্ছে এই রেখাটা। সো এই যে ডিস্টেন্সটা দেওয়া আছে কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবম 0.5 মিলিমিটার দূরে, দ্যাট মিন্স এই হাইটটা হচ্ছে তোমার 0.5 মিলিমিটার, দ্যাট ইজ 10⁻³ মিটার। এখন আরেকটা ইনফরমেশন যে পর্দার দূরত্ব 1.5 মিটার। সো পর্দাটা এই 1.5 মিটার দূরে অবস্থান করতেছে আমার চির থেকে, বোঝা গেল? তাহলে আমাকে বের করতে হবে চিরের প্রস্থ কত। সো প্রথমত অপবর্তনের ক্ষেত্রে ডিরেক্ট কিন্তু চিরের প্রস্থের সাথে ডিরেক্ট কোনো সম্পর্ক কিন্তু নাই, এই ধরনের কোনো ইকুয়েশন কিন্তু বইয়ে ডিরেক্ট নাই। বইয়ে যে ইকুয়েশনটা তোমরা এখানে ইউজ করতে পারবা সেটা হচ্ছে a sin থিটা ইজ ইকুয়ালস টু n ল্যামডা, ঠিক আছে? এটা হচ্ছে অবমের সূত্র। সো এখানে a sin থিটা এটা হচ্ছে তোমার পথ পার্থক্য অ্যাকচুয়ালি। সো এই পথ পার্থক্যের এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি, বাট থিটার যে ভ্যালুটা, থিটাকে আমরা বলি কি? অপবর্তন কোণ। অপবর্তন কোণ। এখন এই অপবর্তন কোণের যদি ডেফিনেশন দিতে যাই, ডেফিনেশনটা হচ্ছে অনেকটা এরকম। আমার যেই চিরের মধ্যবিন্দু থেকে আমার যে কেন্দ্রীয় চরম আছে এটার যে সংযোজক রেখা, সেই রেখার সাথে আমার প্রথম অবম বা যত নম্বর অবমই হোক না কেন, সেই অবমটা এই রেখার সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটাকে আমরা কি বলি? অপবর্তন কোণ, ঠিক আছে? সিমিলার নিচের দিকেও এই কোণটা কিন্তু আছে, সমান এবং অপোজিট ডিরেকশনে কেন্দ্রীয় চরমের উপরে যেরকম আছে নিচে একইভাবে আছে, বাট আমাকে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা শুধু এক পাশের উপরেরটার। তাহলে এই সাইন থিটা তুমি যদি এখানে সমকোণী ত্রিভুজ, যে ছোট্ট একটা সমকোণী ত্রিভুজ পাইতেছ, এই সমকোণী ত্রিভুজে যদি সাইন থিটা ইউজ করতে যাও তাহলে দেখবা তোমার কি কি ইনফরমেশন লাগবে? লম্ব এবং অতিভুজ। এবং এই সমকোণী ত্রিভুজের লম্ব কিন্তু তুমি জানো, লম্ব হচ্ছে 0.5 × 10⁻³ মিটার। এবং অতিভুজ কত? এই হচ্ছে তোমার অতিভুজ। এখন নর্মালি আমাদের অপবর্তনের কেজে আমার যে থিটার যে ভ্যালুগুলো হয়, সে থিটার ভ্যালুগুলো কি খুবই ক্ষুদ্র হয় না, স্মল? সো থিটা যখন খুবই ক্ষুদ্র হয় তখন আমরা একটা জিনিস অ্যাজিউম করে নিই, ট্যান থিটা এবং সাইন থিটা এই দুইটা ভ্যালু অ্যাকচুয়ালি থিটার যেই কোণের মান সেই কোণের মানের সমান, রেডিয়ান যেই মানটা আর কি। সো এটা যদি আমরা অ্যাজিউম করে নেই তাহলে আমরা এখানে সাইন থিটার পরিবর্তে আমরা এখানে জিনিসটাকে অ্যাজিউম করে নিতে পারি যে এখানে অ্যাকচুয়ালি আমাদের ট্যান থিটা আছে। সো a tan থিটা ইজ ইকুয়ালস টু n ল্যামডা। তো এটা যদি আমরা এখন লিখি, এটার পরিবর্তে আমরা এখন লিখতে পারবো ট্যান থিটার পরিবর্তে উপরে হচ্ছে লম্ব, দ্যাট ইজ 0.5 10⁻³ ডিভাইডেড বাই ভূমি, দ্যাট ইজ 1.5 মিটার, ইকুয়ালস n ল্যামডা। সো প্রথম অবমের জন্য n এর মান হচ্ছে 1 ইন্টু ল্যামডা, আমাদের যে আলো ব্যবহার করলাম সেটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। সো এটাকে মিটার ইউনিটে নিয়ে গেলাম। সো এখান থেকে আমরা ফাইনালি ক্যালকুলেট করে ফেলতে পারবো a এর মান কত। এটা দেখবো আমরা অ্যাপ্রক্সিমেটলি 1.8 ইন্টু 10⁻³ মিটার হয় অ্যান্সার। একটি 1 মিটার লাঠি এক্স অক্ষ বরাবর গতিশীল, এর গতিশীল যে ভর সেটা নিশ্চল ভরের 1.5 গুণ। যদি হয় তাহলে তোমাকে বের করতে হবে যে গতিশীল অবস্থায় এর দৈর্ঘ্য কত হবে। সো তার মানে এখানে যদি আমি চিত্রের মাধ্যমে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি, সে সাপোজ এটা হচ্ছে আমার যে কোনো একটা লাঠি, ঠিক আছে, যেটা লেন্থ আমাকে বলে দিছে প্রশ্নে 1 মিটার। সো লেন্থ হচ্ছে 1 মিটার। সো এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে লেন্থ 1 মিটার, এটা দিয়ে আমরা কি বুঝি? এই যে লেন্থটা, এটা কি তার স্থির অবস্থায় দৈর্ঘ্য নাকি গতিশীল অবস্থায় দৈর্ঘ্য? অবভিয়াসলি যেহেতু প্রশ্নের শুরুতেই তার গতি সম্পর্কে কোনো কিছু বলা নাই, সো এটাকে আমরা ধরে নেব বাই ডিফল্ট এটা হচ্ছে আমার নিশ্চল অবস্থায় নিশ্চল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য। তার মানে বস্তুটা যখন নিশ্চল অবস্থায় ছিল তার দৈর্ঘ্য ছিল 1 মিটার। সো এখন এই বস্তুটা যখন একটা নির্দিষ্ট ভেলোসিটিতে যাবে, যে ভেলোসিটিটা কম্পেয়ারেবল টু আলোর ভেলোসিটি, সো আলোর যে বেগ সেটার যদি তুলনা করার যোগ্য যদি কোনো ভেলোসিটিতে সে যায়, তখন আমরা জানি তার দৈর্ঘ্যের সংকোচন হবে এবং ভরের বৃদ্ধি পাবে। ভরের বৃদ্ধি পাবে মানে কি?
যদি এই বস্তুটার নিশ্চল ভর এম নট হয়, দ্যাট মিন্স তার স্থির অবস্থায় তার যদি ভরটা এম নট হয়, তাহলে তার যে গতিশীল অবস্থায় ভর সেটাকে আমরা কি বলি? স্মল এম। তাহলে স্মল এম হচ্ছে প্রশ্ন মতে 1.5 অফ এম নট। নিশ্চল ভরের 1.5 গুণ হচ্ছে কি গতিশীল ভর। এখন আমরা জানি নিশ্চল ভর এবং গতিশীল ভরের ভিতরে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? আমরা জানি আলোর বেগের কাছাকাছি কোনো ভেলোসিটিতে যদি কোনো একটা বস্তু গতিশীল থাকে, তখন গতিশীল অবস্থায় তার যেই ভর সেটা হচ্ছে নিশ্চল অবস্থায় ভর ডিভাইডেড বাই √(1 - v স্কোয়ার বাই c স্কোয়ার ইকুয়ালস 1.5 এম নট। এখন আমাকে যেই প্রশ্নে যেই জিনিসটা বের করতে বলছে সেটা হচ্ছে তার গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। সো আমরা ওইটাও লিখে ফেলি যে আমরা জানি নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের সাথে আমরা যদি গতিশীল অবস্থার সম্পর্ক লিখতে চাই সেটা হচ্ছে L = L নট ইন্টু √(1 - v স্কোয়ার বাই c স্কোয়ার। সো তার মানে আমাদের এখানে L নটের মান তো জানাই আছে, আমাদের আর কিসের মান দরকার? 1 - v স্কোয়ার বাই c স্কোয়ারের মান জানা দরকার না? এবং খেয়াল করো এই ভ্যালুটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমাদের প্রথম যে ইকুয়েশন সেখান থেকেই কিন্তু আমরা বের করে ফেলতে পারি। সেটা যদি বের করি কত হবে? পক্ষান্তর যদি করো এম নট কাটো, তাহলে দেখবা তোমার √(1 - v স্কোয়ার বাই c স্কোয়ার এই ভ্যালুটা হবে তোমার 1/1.5। 1/1.5। সো ওই মানটা যদি এখানে বসাই দাও তাহলে হবে এখানে 1 × 1/1.5। 1.5 মেবি মেইনলি অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 3/2 বা এটাকে উল্টাইলে 2/3 হবে। সো 2/3 মানে হচ্ছে তোমার 0.667 মিটার। ওকে, তাহলে মানে আমার যে 1 মিটারের যে লাঠিটা সেটা 1 অক্ষ বরাবর যে ভেলোসিটিতে গতিশীল ছিল সেটা আলোর বেগে কম্পেয়ারেবল, এই কারণেই তার যেই গতিশীল ভর সেটা নিশ্চল ভরের 1.5 গুণ হয়ে গেছে। এবং তার ভেলোসিটি যদি আলোর বেগের সাথে কম্পেয়ারেবল হয়, আমরা জানি বস্তুর যে দৈর্ঘ্য ওই ভেলোসিটিতে যাওয়ার ফলে তার দৈর্ঘ্যটাও কী হয়ে যাবে? কন্ট্রাস্ট হয়ে যাবে বা দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে। সো সেই ছোটো হওয়ার দৈর্ঘ্যের মানটা কত? 0.667 মিটার। 690.2 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের জন্যে নির্বৃত্তি বিভব হচ্ছে 0.54 ভোল্ট। তাহলে তোমাকে 427.2 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের জন্য নির্বৃত্তের বিভব কত সেটা বের করতে হবে। সো প্রশ্নে কিছু জিনিস বলা নাই, বাট আমাদের সেই প্রশ্নের ভাষা থেকে কিছু জিনিস আমাকে এজিউম করে নিতে হবে যে এই যে দুইটা কেস যে আমরা এখানে দেখতেছি সেই দুইটা কেস হচ্ছে একটা নির্দিষ্ট বস্তুর জন্য। তার মানে একটা বস্তুকেই আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটাইতেছি। সো নির্বৃত্তি বিভব এই যে টপিকটা সেটা আমাদের কোথায় থাকে? ফটো ইলেকট্রিক ইফেক্টে। ফটো ইলেকট্রিক ইফেক্ট। সো ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোর তড়িৎক্রিয়া ঘটনাটা কি? আলোর তড়িৎক্রিয়া ঘটনা হচ্ছে আমি একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো যখন আমি কোনো একটা ধাতুর সারফেসে ফেলবো। আবার আরেকটা জিনিস ভালোভাবে শোনো, আমি বলছি কি ধাতুর কোথায় ফেলতে হবে? সারফেসে। তাহলে ইলেকট্রনগুলো যে বের হবে সেগুলো অ্যাকচুয়ালি কোত্থেকে বের হবে? সারফেস থেকে। সো আমি যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা এখানে ফেলবো সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলার ফলে আমি কিছু পরিমাণ শক্তিও সেই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তাকে কি ওটার উপর আপত্তি করতেছি না? কারণ কি এনার্জির সাথে যেই লাইটের যেই ওয়েভলেন্থ সেটা সম্পর্ক আছে এরকম E = hc/λ। তার মানে যে কোনো তুমি আলো ফেললে সেটা দ্বারা তুমি কি এনার্জি পাস করতেছো। সেই এনার্জিটা অ্যাকচুয়ালি কিসের এনার্জি? ফোটনের এনার্জি। তাহলে সেই ফোটনের এনার্জি যখন তুমি একটা ধাতুর পাতের সারফেসে যখন তুমি দিবা, তো সারফেসের ইলেকট্রনগুলো লুজলি বাউন্ড থাকে, অর্থাৎ একজন আরেকজনের সাথে একটু দুর্বলভাবে আবদ্ধ থাকে। তো সেই দুর্বলভাবে যে বন্ধনে আবদ্ধ আছে সেই বন্ধনগুলোকে যদি সাফিসিয়েন্ট এনার্জি দিয়ে আঘাত করতে পারে তাহলে এখান থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। সো ওই বন্ধন থেকে ইলেকট্রনগুলো বের হয়ে যাবে। যেই এনার্জিটা দিলে এটা বের হবে সেই এনার্জির মানটাকে আমরা বলি ফাই বা কার্যাপেক্ষক। এখন তুমি যে এনার্জিটা দিবা সেটা তো এই ফাইয়ের চেয়ে কম হতে পারে, বেশি হতে পারে। তুমি যদি কম এনার্জি দাও তখন কি হবে? তোমার ওই যে এনার্জিটা দিতেছো সেটা ওই যে তাদের যে বন্ধনটা সেটা ভাঙতে পারবে না, ফলে ইলেকট্রনও বের হবে না। বাট তুমি যদি বেশি এনার্জি দাও তখন কি হবে? তোমার বন্ধন ভাঙার জন্য কিন্তু বেশি এনার্জি দরকার নাই, তোমার শুধুমাত্র ফাই দিলে হয়ে যেতেছে। তাহলে ফাইয়ের চেয়ে যে বেশি এনার্জিটা যেটা আমরা দিব সেটা অ্যাকচুয়ালি আমার যে ইলেকট্রনগুলা সেটার একটা গতিশক্তি রূপে বের হয়ে যাবে এটা। সো ইলেকট্রনের যে গতিশক্তি সেটা হচ্ছে E - ফাই এর সমান।
যেখানে ই হচ্ছে কি তুমি যে আলোটা ধাতুর সারফেসের উপরে দিছো যেই এনার্জিটা, মাইনাস ফাই যে যতটুকু এনার্জি এটা থেকে এক ইলেকট্রন শুধুমাত্র বের হইতে, অর্থাৎ ইলেকট্রনের যে বন্ধনের মাধ্যমে যেগুলো আবদ্ধ আছে, একটা ইলেকট্রন এই যে সারফেসে যে বন্ডে আবদ্ধ আছে সেই সারফেস থেকে বের হইতে যে শক্তিটা লাগে সেটা হচ্ছে ফাই। তাহলে এই দুইটা শক্তি বিয়োগ দিলে তুমি কি পাবা? কে ম্যাক্স বা সর্বোচ্চ গতিশক্তি পাবা। এখন এটার সাথে নির্বৃত্ত বিভবের কি সম্পর্ক? নির্বৃত্ত বিভবটা অ্যাকচুয়ালি আমাদের একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে চলে আসবে। এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম যে ধরো আমি এখানে একটা সেট দিলাম, এই সেট একটা পাতের ভিতরে একটা পজিটিভ চার্জ দিলাম আর একটা পাতের ভিতরে নেগেটিভ চার্জ দিলাম, বা আমি ধরো সেট এরকমভাবে অ্যারেঞ্জ করলাম যে মাঝখানে একটা ধাতুর পাত আছে, এই ধাতুর পাত থেকে যে ইলেকট্রনগুলো বের হবে তো সেই ইলেকট্রনগুলা ধরো এই ডিরেকশনে গতিশীল, সো নেগেটিভ ডিরেকশনে গতিশীল। এখন ইলেকট্রনের যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ ভেলোসিটি তার আছে বা গতিশক্তি যেহেতু তার আছে, সেই গতিশক্তির মান কত? 1/2 mv²। সো ইলেকট্রন একটা নির্দিষ্ট গতিশক্তি নিয়ে ধাতুর যে পাতগুলো আছে পাতগুলো থেকে বের হয়ে একটা নির্দিষ্ট গতিশক্তিতে সামনের দিকে যাইতেছে। এখন আমি এই ইলেকট্রনটা তার যেহেতু একটা চার্জও আছে, সেই চার্জ থাকার ফলে আমি যদি এই যে ধাতুর পাত আছে ধরো এই পাতের ভিতরে তুমি যদি পজিটিভ চার্জ দাও, তাহলে এই পজিটিভ চার্জটা কি করবে? এই ইলেকট্রনটাকে কি আকর্ষণ করবে না? সো পিছনের দিকে এক ধরনের আকর্ষণ দিয়ে এই ইলেকট্রনগুলোকে টানার চেষ্টা করবে। সো ইলেকট্রনের যেহেতু চার্জ আছে পিছনের দিকে ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স ফিল করবে। ফোর্স ফিল করার কারণে এখানে তুমি যে পরিমাণ ভোল্টেজ দিবা সেই ভোল্টেজের সাথে তোমার সেই ফোর্সের রিলেশন দিয়ে আলটিমেটলি তুমি কি পরিমাণ এনার্জি দিয়ে এই ধাতুর পাতটা টানতেছে সেটা তুমি বের করতে পারবা। কারণ কি ওই এনার্জির সাথে আমরা জানি ভোল্টেজ ডিফারেন্স, এটার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? W = VQ। সো ইলেকট্রনের যে চার্জ সেটার সাথে যে বিভব পার্থক্য আমরা দিতেছি আমাদের এই সিস্টেমে বা এই এক্সপেরিমেন্টে চিন্তা করো, সেই বিভব পার্থক্যের যে গুণফল সেই পরিমাণ কৃতকাজে পিছনের দিকে এই ইলেকট্রনটাকে টানা হয়েছে। এখন যখন ইলেকট্রনটা সামনের দিকে যে গতিশীল অবস্থায় ছিল, যতটুকু এনার্জি তার সামনের দিকে ছিল সেই পরিমাণ এনার্জি তুমি যদি তাকে পিছনের দিকে দিয়ে দাও তখন কিন্তু ইলেকট্রনটা এই জায়গা থেকে আর নড়বে না, ইলেকট্রনটা কিন্তু এখানে ফিক্সড হয়ে যাবে। এই জায়গাটাকে কি বলি আমরা? যে ইলেকট্রনটা ধাতুর সারফেস থেকে শুধুমাত্র বের হয়েছে ওই মুহূর্তেই তুমি তাকে কি স্টপ করে ফেলছো, ইলেকট্রনটা নড়াচড়া করতে পারতেছে না। কিন্তু তুমি তো এক্সট্রা এনার্জি দিছো, সেটার কারণে তো ইলেকট্রনটা চলে যাওয়ার কথা সামনের দিকে, বাট সেটা যাইতেছে না কেন? কারণ পিছনের দিকে তুমি শক্তি দিয়ে রাখছো তাকে। সো ওই অবস্থায় যেই ভোল্টেজটা দেওয়ার ফলে এই ঘটনাটা ঘটতেছে সেই ভোল্টেজের মানটাকে আমরা বলি নির্বৃত্তি বিভব। কারণ সেই বিভবটা যদি তুমি কম দাও তাহলে তো ইলেকট্রন যে সামনের দিকে এনার্জিটা পাইতেছে সেই এনার্জি থেকে কম এনার্জি দিয়ে তুমি যদি পিছনের দিকে টানো তাহলে তো লাভ নাই, সে তো সামনের দিকে যে নেট যে বাকি এনার্জি তার অবশিষ্ট থাকবে সেটা দিয়ে সামনের দিকে চলে যাবে। শুধুমাত্র যখনই তুমি এমন একটা সাফিসিয়েন্ট বিভব দিবা যে বিভবের কারণে যে কৃতকাজটা হবে সেই কৃতকাজটা যদি তোমার কে ম্যাক্সের সমান হয়ে যায়, শুধুমাত্র ওই কন্ডিশনেই ইলেকট্রন কী থাকবে? ফিক্স থাকবে একটা জায়গা থেকে বের হয়ে বা একটা ধাতুর সারফেস থেকে বের হয়ে। তখন আমাদের ওই ইকুয়েশনে একটা কাজ করতে পারি আমরা, কে ম্যাক্স যে জিনিসটা সেটাকে আমরা VQ এটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি, কারণ কে ম্যাক্স VQ দুইটাই তো সমান। তো এটা যদি হয় আমাদের E - ফাই, ফাই হচ্ছে কি ওই ধাতুর ম্যাটেরিয়ালের যে একটা প্রপার্টি যে এই ধাতু থেকে একটা ইলেকট্রন বের করতে হলে কী পরিমাণ এনার্জি দিতে হয়, সো এটা তো ধাতুর প্রপার্টি। সো এটা যদি আমাদের প্রথম কেসের ক্ষেত্রে হয় যখন আমাদের নির্বৃত্তের বিভব ছিল 0.54, দ্যাট ইজ V1। তো V1-এর জন্য আমরা যেই তরঙ্গ দৈর্ঘ্যটা ইউজ করছি সেটা হচ্ছে 690 ন্যানোমিটার। তো সেটার জন্য যে এনার্জিটা সেটাকে আমরা E1 ধরলাম, বুঝতে পারছো? তাহলে এখান থেকে একটা কাজ করতে পারো, তুমি ফাইয়ের মানটা বের করে ফেলতে পারো, কারণ V1 এই সবগুলো ভ্যালুতে তোমাকে দেওয়া আছে এখানে। তাহলে E1 - V1Q। এখন E1-এর ভ্যালু কত? E1 হচ্ছে hc/λ। সো ল্যামডা হচ্ছে 690.2 ন্যানোমিটার। সো এটাকে যদি মিটার আনো 10⁻৯ দিয়ে গুণ দাও, মাইনাস VQ, V হচ্ছে 0.54 এবং চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 10⁻⁻19 কুলম্ব। বুঝতে পারছো? ওকে, সো এটা যদি ক্যালকুলেট করো দেখবা এখানে রেজাল্ট অ্যাপ্রক্সিমেটলি 2.016 × 10⁻⁻19 জুল আসতেছে অ্যান্সার। তাহলে এখন আমাদের যদি সেকেন্ড কেসের ক্ষেত্রে চিন্তা করি, সেকেন্ড কেস কোন কেস? প্রশ্নে বলা আছে যখন আমার নির্বৃত্ত বিভব
কত হবে যখন আমার তরঙ্গ দৈর্ঘ্য 427.2 ন্যানোমিটার হবে। তাহলে আমার V2 কত হবে যদি আমার λ2 427.2 ন্যানোমিটার, দ্যাট ইজ 10⁻⁹ মিটার হবে। সো কীভাবে বের করবো এটা? আগের মতোই এই ইকুয়েশনটাকে আমরা V1 যেরকম বের করছি এটার জায়গায় V2 লিখব। V1-এর জায়গায় এখন আমরা লিখব কত? V2। তাহলে V2 হবে Q দিয়ে ওই পাশে নিয়ে যাই, এখন হবে E2 মাইনাস ফাই ডিভাইড বাই কিউ। সো ই হচ্ছে AC বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে 427.2 ন্যানোমিটার, 10⁻⁹ দিয়ে গুণ দিলাম, মাইনাস ফাইয়ের মান আমরা একটু আগে বের করলাম 2.016 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ, দ্যাট ইজ 1.6 10⁻⁻19 কুলম্ব। সো ফাইনালি সব কিছু যদি ক্যালকুলেট করো দেখবা এটার রেজাল্ট হচ্ছে 1.648 ভোল্ট। ওকে, তার মানে আমার যে ধাতুর পাতটা আছে এখানে, সেই পাতে যদি তুমি 690 ন্যানোমিটারের জায়গায় তুমি যদি 427.2 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলো, তখন নির্বৃত্ত বিভব 0.54-এর জায়গায় চেঞ্জ হয়ে কত হয়ে যেতে হবে? 1.168 ভোল্ট। এবং এটা কি অ্যাকচুয়ালি মেক সেন্স করে না জিনিসটা? যে ধরো 690 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য যদি λ1 হয়, এটা যদি λ2 হয়, λ1-এর চেয়ে λ2 কিন্তু ছোট। এখন কোন একটা ফোটনের যে শক্তি সেটা ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে তুমি যেই আলোটা দিতেছো পরবর্তী কেজে, সেই আলোর যে এনার্জিটা সেটা প্রথম কেজের চেয়ে বেশি না? তাহলে এনার্জি যদি বেশি দাও তাহলে গতিশক্তিও তার বেশি হবে। তাহলে গতিশক্তি যদি বেশি হয় তাকে থামাইতেও কি তোমার বেশি পরিমাণ ভোল্টেজ দিতে হবে না এখানে? এই কারণে আগের চেয়ে রেজাল্ট কিন্তু 0.154, এটা হচ্ছে চেঞ্জ হয়ে কিন্তু বড় একটা মান পাইলাম আমরা 1.648 ভোল্ট। F is equals to A B naught plus B C naught plus C A naught। এখানে অ্যাকচুয়ালি প্লাসগুলোকে আমরা অর হিসেবে চিনি। সো এই যে এখানে আমাদের এখানে একটা বুলিয়ান এক্সপ্রেশন লেখা আছে, সেই বুলিয়ান এক্সপ্রেশনটা আমাদের মৌলিক গেটের সাহায্যে ডিজিটাল সার্কিটটা আঁকতে হবে, বা F যেই বুলিয়ান এক্সপ্রেশনটা আছে সেটাকে আমরা মৌলিক গেটের সাহায্যে প্রকাশ করব। সো সেটা বোঝার জন্য আগে আমাদের একটু জানা নিতে হবে যে মৌলিক গেট কোনগুলা। সো মৌলিক গেট বেসিক্যালি 3 ধরনের, একটা হচ্ছে নট গেট, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে কি অ্যান্ড গেট। সো এই 3 টাইপের গেট ইউজ করে আমাদের কি করতে হবে? উক্ত যে বুলিয়ান এক্সপ্রেশনটা সেটা আমাদের আঁকতে হবে। সো আঁকার জন্য বেসিক্যালি প্রথমে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই পুরো এই এক্সপ্রেশনে কতটা ভেরিয়েবল আছে। 3টা ভেরিয়েবল, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে কত সি। তাহলে এই 3টা থেকে আমরা যদি 3টা টার্মিনাল আঁকি, ধরো এটা হচ্ছে এ টার্মিনাল, সো এটা হচ্ছে এ, তারপর আমরা এখানে বি আঁকলাম, এবং থার্ড হচ্ছে কি সি। সো এখান থেকে আমাদের প্রথমত এ বি সি সেগুলোর সাথে সাথে তাদের যেই নট যে ফর্মটা, সে নট ফর্মটা নিয়ে আসতে হবে। সো নট কীভাবে আনবো আমরা এখানে একটা নট গেট দিয়ে দেব যেটা এ থেকেই আসবে। সো এই নট গেটের যে আউটপুটটা সেটা হবে আমাদের এ নট, বোঝা গেছে? সো আমরা এটাকে এইখানে লিখলাম এ নট। ঠিক সিমিলারলি বি থেকেও আমরা এখানে নট গেট দিয়ে দিব, সো এইটা হবে আমাদের বি নট, এবং সি থেকে সিমিলারলি একইভাবে এখানে নট গেট দিয়ে দেব, এটা হবে আমাদের কত সি নট। তাহলে এ এবং বি নট এই দুইটাকে আমরা অ্যান্ড করতে হবে। সো এ এবং বি নট, সো একে এখান থেকে একটা দাগ টানবা এ, এবং বি নট হচ্ছে এটা। সো এই দুইটা আমাদের অ্যান্ড করতে হবে। সো অ্যান্ডের প্রতীক হচ্ছে এমন, এটার যে আউটপুট সেটা কি হবে এ অ্যান্ড বি নট। তারপর আমাদের বি অ্যান্ড সি নট করতে হবে। তাহলে একটা হচ্ছে বি থেকে আর একটা হচ্ছে কি সি নট থেকে। সো একটা ধরো আমরা বি থেকে আনলাম, আর একটা হচ্ছে সি নট থেকে। এই তো এই দুইটা আনলাম, আচ্ছা এটা একটু নিচে বাড়ালাম আমরা। সো একটা হচ্ছে সি নট থেকে, এই দুইটাকেও আমাদের কি করতে হবে অ্যান্ড করতে হবে। অ্যান্ড লাস্ট সি এবং এ নট। সো সিটাকে একটু বাড়ালাম আমি নিচের দিকে, তো সি এবং এ নট। সো এ নটকে সি এর সাথে আমাদের অ্যান্ড করতে হবে। সো এই যে 3টা আউটপুট আমরা পাইলাম তার টার্মিনাল, সেই 3টাকে আবার আমাদের অরের মাধ্যমে একসাথে অ্যাড করতে হবে। সো কিভাবে করব এটা? সো এরকমভাবে 3টা টার্মিনালকে একসাথে আমরা অর গেটের মাধ্যমে যুক্ত করে দেব।
ফলে এই যে ফাইনাল যে রেজাল্টটা হবে সেটা হবে আমাদের কি এফ ইজ ইকুয়ালস টু এ বি নট প্লাস বি সি নট প্লাস সি এ নট। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রদত্ত ট্রানজিস্টরটা যদি সিলিকন দ্বারা তৈরি হয় তাহলে তোমাকে এই ট্রানজিস্টরের যে সার্কিটটা আছে সেই সার্কিট থেকে ভি অফ সি বি এটা বের করতে হবে। তার মানে এই সার্কিটটা যদি আমরা অ্যানালাইসিস করি, সেই একটা ট্রানজিস্টর সার্কিট, এই ট্রানজিস্টর সার্কিটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তোমার ফরওয়ার্ড রিজিয়ন আর একটা হচ্ছে কি রিভার্স রিজিয়ন। এখন আমরা জানি আমাদের এই যে অংশটা এটাকে আমরা ফরওয়ার্ড বায়াস রাখি। এখন এটা যেহেতু একটা কমন ইমিটার সার্কিট, তাহলে তোমার এখানে দেখো ইমিটার এবং বেস এই কানেকশনটাকে তোমার ফরওয়ার্ড বায়াস রাখা হয়েছে এবং তোমার কালেক্টর এবং ইমিটারটাকে রিভার্স বায়াসে রাখা হয়েছে এবং এই অংশটাকে আমরা বলি ইনপুট রিজিয়ন এবং এই অংশটা হচ্ছে আমাদের কি আউটপুট রিজিয়ন। ওকে, সো এখন আমাদের প্রশ্নে বলা আছে যে আমাদের যে সার্কিট, যে ট্রানজিস্টর সার্কিটটা এখানে আছে সেটা হচ্ছে সিলিকন দ্বারা তৈরি। তো সিলিকন দ্বারা তৈরি হওয়ার মানে কি? সিলিকন দ্বারা তৈরি হওয়ার মানে হচ্ছে তুমি যখন একটা সিলিকন ডায়োডের ভিতরে কারেন্ট প্রবাহিত করবা, কারেন্ট একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত প্রবাহিত হবে না সেই ডায়োডের ভিতর দিয়ে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তুমি নি ভোল্টেজ অতিক্রম করতেছো ততক্ষণ পর্যন্ত কিন্তু কারেন্ট অতিক্রম করবে না। এখন সিলিকনের জন্য নি ভোল্টেজ যে ভ্যালুটা আশা করি আমরা সেটা জানি 0.7 ভোল্ট। এখন এই 0.7 ভোল্টটা অ্যাকচুয়ালি কার ভ্যালু এটা তো আমাদের জানা থাকতে হবে। এই 0.7 ভোল্ট এটা অ্যাকচুয়ালি আমাদের ভোল্টেজ ইমিটার রিজিয়নের যে অংশটা, এই যে দেখো ভোল্টেজ ইমিটার মানে এই অংশটা কিন্তু আমাদের ইনপুটে আছে। এখন তুমি সিলিকন যে ডায়োড সেটার ইনপুটের ভিতরে বাহ্যিক সোর্স থেকে এখানে ভোল্টেজ সাপ্লাই করবা। সো তোমাকে এই ইনপুট রিজিয়নের যে ভোল্টেজ ডিফারেন্স ভি অফ বিই এটাকে 0.7-এর বেশি হইতে হবে, তখনই তোমার কি কারেন্ট ফ্লো হবে। সো ধরো আমি যদি এখন চিন্তা করে নিই আমার সার্কিটটা অ্যাক্টিভ সার্কিট মানে কি আমার কারেন্ট ফ্লো হইতেছে, তার মানে কি আমার ভি অফ বিই এটা কিন্তু 0.7 ভোল্ট অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এই অ্যাক্টিভ থাকা অবস্থায় আমাদের এই সার্কিটটাকে সলভ করে ভি অফ সিবিটা বের করতে হবে। সো এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা কারশফের দ্বিতীয় সূত্রের মাধ্যমে, অর্থাৎ কারশফের যে ভোল্টেজ ল আছে সেগুলা এখানে ভিন্ন ভিন্ন লুপ যেটা আছে সেই লুপের ভিতরে আমরা ইউজ করে ভি অফ সিবি বের করব আমরা। তো সেটা বের করার জন্য প্রথমে আমরা যে লুপটা নিব সেটা হচ্ছে আমাদের এই যে ছোট্ট প্রথম যে ইনপুট অংশের যে লুপ, সেই লুপটা। এখন এই লুপে যদি আমি আমার অ্যারো চিহ্ন যে ডিরেকশনে আছে সেই ডিরেকশনে যদি আমরা ঘুরি, তাহলে কারশফের ভোল্টেজ ল আমাদের কি বলে যে আমরা যে কোনো একটা বিন্দু থেকে ঘোরা শুরু করলাম। ধরো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে আমরা নিচের দিকে ধরো যাওয়া শুরু করলাম। ওকে, সো নিচের দিকে যাইতেছো প্রথমে কি পাইলা? +5 ভোল্ট। সো +5 ভোল্টের আমরা একটা সোর্স পাইলাম। সোর্স পাওয়ার পরে আমি যতই সামনের দিকে আগাইতে থাকি আর কোনো কিছু নাই, এইখানে আমার একটা সোর্স আছে। কি সোর্স এটা? ভি অফ বিই। বাট এইটা আমাদের উল্টা ঘুরতেছি আমরা, যেহেতু আমরা উল্টা যাইতেছি তাহলে আমাদের এখানে করতে হবে কি মাইনাস বি অফ বিই, অর্থাৎ আমাদের এখানে লেখা উচিত বি অফ ইবি, কারণ ই বিন্দু থেকে বি বিন্দুতে আমরা যাইতেছি, বাট অ্যাকচুয়ালি আমাদের ভ্যালু তো দেওয়া বি অফ বিই এর। সো এটাকে উল্টায় লিখলে কি হবে? মাইনাস বি অফ বিই। ওকে, সো তারপর আমরা গেলাম এই 10 কিলো ওহম এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে। আমরা জানি এই আইবি যে কারেন্টটা, খেয়াল করো সেই কারেন্টটা কিন্তু প্রবাহিত হইতেছে, বাট আমাদের যে ঘূর্ণনের ডিরেকশন, কারেন্ট প্রবাহের ডিরেকশন অপোজিট না, তাহলে এখানে কি লিখবা? আইবি ইন্টু 10 কিলো ওহম। সো 10 কিলো ওহম মানে ওহমে যদি কনভার্ট করো 10⁻³ তারপর তুমি পুনরায় আগের বিন্দুতে যেহেতু ফিরে আসছো, তাহলে এই টোটাল যে ভোল্টেজের সমষ্টি সেটা কত হতে হবে? 0 হতে হবে। এখন এই যে আমাদের ইকুয়েশনটা লিখলাম, এইখানে আমাদের 5 মাইনাস ভিইর মান 0.7 মাইনাস আইবি ইন্টু 10,000 ইজ ইকুয়ালস টু 0। সো আমাদের এই হোল ক্যালকুলেশন থেকে আমরা প্রথমত আইবি বের করতে পারি, সেটা হবে আমাদের 4.3 ইন্টু 10⁻⁻4 এম্পিয়ার। দেখছো খুবই ছোট একটা মান আসছে। এখন আমরা তো জানি যে ভোল্ট আমাদের যে পিট প্রবাহ সেটা নর্মালি অনেক ছোটই হয় আমাদের ইমিটার এবং কালেক্টরের তুলনায়। ওকে, সো যেই মান আসুক না কেন সমস্যা নেই। এখন আমাদের যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী যদি আমাদের সামনে আগাইতে হয়, আমাদের দরকার ভি অফ সিবি বের করা। সিবি যদি তুমি বের করতে চাও, খেয়াল করো সার্কিটের কোন অংশে সিবি আছে? এই অংশে না?
সো এই অংশে যদি তুমি সিবিটা বের করতে চাও তাহলে হাতে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমরা এইখানে লুপ ভরতে পারি, অথবা আমাদের মাঝখানের এই অংশটা যদি আমি চিন্তা করি যে এই অংশটা নাই, তো এই অংশটা যদি না থাকে তখন আমরা কি এই যে বাহ্যিক যে পুরো সার্কিটটা আছে সেই সার্কিটের ভিতরেও কিন্তু লুপ ভরতে পারি। এখন অ্যাকচুয়ালি আমাদের বেটার হয় বাহ্যিক যে পুরো সার্কিটটা আছে সেই সার্কিটটার ভিতরে যদি আমরা ঘুরি তখন, কারণ কি তখন আমাদের এই যে ইমিটার কারেন্ট সেটার নিয়ে কোনো চিন্তা করা লাগবে না আর কি। তাহলে সেটার জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই আইসি। খেয়াল করতেছো কেন আইসি লাগবে? কারণ এই যে সার্কিট আছে, এই যে আমাদের তারটা আছে, এই তারের ভিতর দিয়ে কিন্তু আইসি কারেন্ট প্রবাহিত হইতেছে, কারণ এটা হচ্ছে কি আমাদের আউটপুট কারেন্ট আইসি। তাহলে এই আইসির মানটা আমাদের বের করতে হবে, এবং সেটা বের করার জন্যই কিন্তু প্রশ্নে স্পেশালি এই যে পাশে ছোট্ট করে দেখো ভিটার মান কিন্তু দেওয়া আছে, বা ভোল্টেজ গেইনের মান কিন্তু আমাদের দেওয়া আছে। সো এখন আমরা জানি ভোল্টেজ গেইনের যে ইকুয়েশন ইজ ইকুয়ালস টু আইসি ডিভাইডেড বাই আইবি। সো আমরা তো এই মাত্রই আইবিটা বের করলাম না, তাহলে বিটার সাথে যদি আমরা আইবি গুণ দিই তাহলে কি আমরা আইসি পেয়ে যাব। সো আইসি হবে আমাদের বিটা যদি 150, আইসি হচ্ছে 4.3 10⁻⁻⁴। যদি তুমি গুণ দাও 0.0645 অ্যাম্পিয়ার আসে আমাদের আইসি এর মান। সো এখন থার্ড কাজ হচ্ছে আমাদের সার্কিটে আমরা কারশফের ভোল্টেজ ল ইউজ করব। সো এখন আমরা কোনটাতে ঘুরবো? আমরা একেবারে বড় যে লুপটা আছে সে বড় লুপটাতে ঘুরবো, অর্থাৎ এই যে লুপ আছে এই লুপে আমরা ঘুরবো। সে সাপোজ আমরা যে ঘুরবো সে ঘূর্ণনের যে ডিরেকশন সেটা আমরা যদি ধরো হ্যাঁ ঠিক আছে এরকমভাবে ঘুরি, আমরা আগেরটা যে উল্টা ঘুরি, তাহলে আমরা বুঝবো যে আমরা যেটা করতেছি সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন যদি উল্টাভাবে ঘুরি তাহলে তো সেম অ্যান্সারে আসার কথা। ওকে, সো প্রথমত আমরা ঘূর্ণন শুরু করি একটা বিন্দু থেকে, ধরো এই পয়েন্টটা আমরা নিলাম, এই পয়েন্ট থেকে আমরা যাওয়া যদি শুরু করি, প্রথমে আমি ব্যাটারির 10 ভোল্ট এই অংশটা পাইতেছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমি লিখলাম 10 ভোল্ট, পজিটিভের 10 ভোল্ট পাইলাম, প্রথমে পজিটিভের 10 ভোল্ট লিখলাম। তারপর আমি যতই সামনের দিকে যাই না কেন আমি আর কিছুই পাইতেছি না, এই লুপের ভিতরে আমি ব্যাটারির -5 প্রান্তটা কিন্তু আগে পাইছি, তাহলে এখানে আমরা লিখব কত -5। তারপর সামনের দিকে যাও, এখানে তুমি আইবি যে ডিরেকশনে তোমার রেজিস্ট্যান্সটাকে, তোমার কারেন্ট যে ডিরেকশনে তুমি ঘুরতেছো একই ডিরেকশনে, তাহলে এখানে তোমার লিখতে হবে 10 × আইবি। এখন আইবির মান তো আমরা অলরেডি বের করেই ফেলছি, রেজিস্ট্যান্স হচ্ছে 10 × 10⁻³ এবং আইবির ভ্যালু একটু আগে আমরা যেটা বের করলাম সেটা আমাদের এখানে লিখতে হবে। তো আমরা যদি লিখি এখানে 10 × আইবি, আইবি হচ্ছে আমাদের 4.3 × 10⁻⁻⁴। ওকে, সো তারপর খেয়াল করো আর কিছুই পাইতেছি না, এখানে আমাদের তারপর একটা ভোল্টেজ সোর্স আসছে। একটু ভালোভাবে খেয়াল করো এই ভোল্টেজ সোর্সটা কি অ্যাকচুয়ালি। তুমি যে ডিরেকশন বরাবর যাইতেছো সেই ডিরেকশনে আগে আর পড়তেছে বি, তারপরে পড়তেছে সি, অর্থাৎ তোমাকে এটাকে লেখা লাগবে বি অফ বি সি, বাট প্রশ্নে আমাকে বের করতে বলছে কি বি অফ সি বি। সো প্রশ্নের মতো অনুযায়ী তুমি যদি লেখো তাহলে তোমাকে জিনিসটা লিখতে হবে বি অফ সিবি। আশা করি এটা বুঝতে পারছো। সো তারপর সি বিন্দু থেকে তুমি পুনরায় আগের বিন্দুতে ফিরে আসতে হলে এই 10 ওহমের মধ্য দিয়ে যাইতে হবে। এখন এই 10 ওহমের ভিতর দিয়ে কিন্তু আইসি কারেন্ট প্রবাহিত হইতেছে, আমাদের কালেক্টর কারেন্ট, যে কারেন্টের ডিরেকশন এবং আমার ঘূর্ণনের ডিরেকশন কিন্তু অপোজিট ডিরেকশনে, এটা তো খেয়াল করছো। তাহলে আমরা এখানে লিখব -10 ওহম × আইসি। আইসির মান আমরা একটু আগেই বের করলাম 0.0645 = 0। এবং এই পুরা অংশের ভিতরে খেয়াল করো সিবি বাদে বাকি সব কিন্তু আমাদের জানা আছে। সো এখান থেকে আমরা যদি ভিসিবি ক্যালকুলেট করি আমি দেখব ভিসিবির মান হবে 8.655 ভোল্ট। কোনো একটি রাস্তা 5 মিটার চওড়া এবং এক পাশ অপর পাশ হতে 0.5 মিটার উঁচু হলে 50 মিটার ব্যাসার্ধের একটি রাস্তায় ওই গাড়িটার সর্বোচ্চ বেগ কত হবে। সো একটা চিত্র যদি আমরা একটা আঁকি, সো রাফ ডায়াগ্রাম। সো মনে করো এটা হচ্ছে একটা রাস্তার বাঁক, এই রাস্তার বাঁকের চওড়া হচ্ছে 5 মিটার, তাহলে এই যে চওড়াটা, এই প্রস্থ বা চওড়া যেটাই বলো, এটাকে আমার দেওয়া আছে 5 মিটার এবং বলা আছে আমার এক পাশ থেকে আরেক পাশ 0.5 মিটার উঁচু। তার মানে আমার যে এখানে রাস্তাটা সেটা অ্যাকচুয়ালি সমতল রাস্তা না। আমি যদি রাস্তাটাকে একটা ক্রস সেকশন করে কেটে ফেলি তাহলে আমরা দেখব যে রাস্তার
ভিতরের প্রান্ত যদি আমাদের এই পাশটা হয়, ধরো এই পাশটা হচ্ছে ভিতরের প্রান্ত, তাহলে আমরা দেখব যে আমাদের বাইরের প্রান্তটা একটু বেশি উঁচু। তাহলে কতটুকু উঁচু সেটা আমাদের কোয়েশ্চেনে বলা আছে, সেটা কত? 0.5 মিটার উঁচু। তাহলে উঁচুর অংশটা কোনটা? উঁচুর অংশটা হচ্ছে, আমরা যদি ছোট্ট ত্রিভুজটা আরেকটা বার আঁকি, সেটা অনেকটা দেখতে এরকম হবে। সো এই একটা সমকোণী ত্রিভুজ, তো এই সমকোণী ত্রিভুজের এই অংশটা হচ্ছে তোমার 0.5 মিটার, এবং রাস্তার চওড়া যেটা হচ্ছে আমাদের এখানে 5 মিটার। এটা হচ্ছে রাস্তার ভিতরের যে মাটির অংশগুলো সেইটা, বোঝা গেছে? তো আমরা এখানে চওড়া কেন 5 মিটার, এটাকে কেন ধরলাম 5 মিটার? এটার রিজন হচ্ছে, তুমি যদি এখানে খেয়াল করো, রাস্তার উপরের যে সারফেসটা, সেই সারফেসটার ডায়ামিটার কিন্তু এখানে দেওয়া আছে, বা সেই সারফেসটার যে লেন্থ, সেটা কিন্তু আমাদের চওড়া দিয়ে বা চওড়া শব্দটা দিয়ে সেই অংশটাকে বোঝাইছে। এটা কিন্তু এমন না যে ধরো এই রাস্তার এই পাশ থেকে এই পাশে সরাসরি দূরত্বটা, এটা কিন্তু বোঝায় না। এটা চওড়া মানে হচ্ছে আমাদের এই ডিস্টেন্সটা, যেটা আমাদের অ্যাকচুয়ালি কত? 5 মিটার। তাহলে আমাকে বের করতে হবে রাস্তার সর্বোচ্চ ব্যাগ কত। সো আমরা বুঝতে পারছি যে একটা রাস্তার যখন এক পাশ থেকে আরেক পাশ উঁচু রাখা হয়, তার মানে সেই রাস্তার ভিতরে আমরা একটা ব্যাংকিং কোণ তৈরি করে ফেলছি। সো এখানে ব্যাংকিং সিস্টেমটা ফলো হবে। তো আমরা তো জানি যে ব্যাংকিং কোণ যদি হয় থিটা, তাহলে সেই থিটার জন্য এই বিশেষ করে এই জ্যামিতিতে তুমি যদি সাইন থিটা লেখো, সেটাতে তুমি কোন দুইটা ইনফরমেশন ইউজ করবা? যে দুইটা ইনফরমেশন তোমার প্রশ্নে দেওয়া আছে। দ্যাট মিন্স 0.5 মিটার হচ্ছে তোমার লম্ব এবং অতিভুজ হচ্ছে 5 মিটার। তাহলে সাইন থিটা হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 5। তাহলে থিটার মান কত হবে এখান থেকে? থিটার মান হচ্ছে আমাদের সাইন ইনভার্স 0.5 ডিভাইডেড বাই 5। তাহলে এটা যদি হয় আমাদের থিটার মান, যেটা আমাদের ব্যাংকিং কোণ। সো ব্যাংকিং কোণ থেকে এখন আমরা ব্যাংকিং কোণের যে আইডিয়াল ইকুয়েশন tan থিটা ইকুয়ালস ভি স্কোয়ার বাই আর জি, এই ইকুয়েশনে আমরা সেটা বসাই দিতে পারি। এখন এই ইকুয়েশনে আমাদের থিটার ভ্যালুতে আমাদের সেই মানটা বসাইতে হবে। দ্যাট মিন্স tan থিটার মান আমরা জানি সাইন ইনভার্স 0.5 ডিভাইড বাই 5 ইকুয়ালস ভি স্কোয়ার। এখানে ভি দিয়ে কী বোঝাইতেছে? ভি দিয়ে আমাকে এখানে সেই জিনিসটা বুঝাইতে হয়েছে যে আমার যদি একটা ব্যাংকিং কোণ তৈরি হয়ে যায় একটা রাস্তার ভিতরে, ধরো একটা কংক্রিটের রাস্তা যখন তৈরি করে, মেনলি যে ইঞ্জিনিয়াররা, তারা যখন কনস্ট্রাক্ট করে, যে এই যে রাস্তাটা যখন কনস্ট্রাক্ট করা হবে, সেই রাস্তাটা যখনই তোমার পিচ ঢালাই দেওয়া হবে, তখনই কিন্তু রাস্তাটা ফিক্সড হয়ে গেছে। সো রাস্তা ফিক্সড হয়ে গেছে বলতে আমি কী বোঝানোর চেষ্টা করছি? আমি সেইটা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে রাস্তা যেহেতু তুমি আর চেঞ্জ করতে পারবো না, তুমি গাড়ি আস্তে চালাও বা জোরে চালাও, রাস্তার এক পাশ থেকে আরেক পাশ সবসময় 0.5 মিটার উঁচু থাকতেছেই। তার মানে তোমার এখানে থিটার মান সবসময় ফিক্স থাকতেছে, কারণ এই 0.5 এবং এই 5 কখনোই তুমি চেঞ্জ করতে পারতেছো না। দ্যাট মিন্স তোমার এই কেসে তোমার যে ব্যাংকিং কোণ, এটা সবসময় কী থাকতেছে? ফিক্সড থাকতেছে, বা এই জিনিসটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি। তার মানে তোমার যদি ব্যাংকিং কোণ কনস্ট্যান্টই সবসময় থাকে, তাহলে ব্যাংকিং কোণের যে ইকুয়েশন tan থিটা ইকুয়ালস ভি স্কোয়ার বাই আর জি, এখানে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের রাস্তার জন্যে তোমার আরও তো সবসময় ফিক্সড, এবং অভিকর্ষ ত্বরণ সেটা তো আমরা জানি সবসময় ফিক্সডই থাকে। তাহলে এই পুরো ইকুয়েশনে একমাত্র ভেলোসিটি হচ্ছে এমন একটা রাশি যেটা আমরা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। তার মানে যেহেতু আমরা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে তো আমরা অসীম পর্যন্ত ভ্যালু নিতে পারবো না। আমরা চাইলে কম ভেলোসিটিতে যাইতে পারি, কিন্তু একটা হাইয়েস্ট একটা লিমিট থাকবে ভেলোসিটির। যেই ভেলোসিটির বেশি যদি আমরা যাই, তাহলে এই tan থিটার যেটা, সেটার মান অতিক্রম করে ফেলবে সেই ভ্যালুটা। তাহলে আমাদের সেই ভ্যালুটাই বের করতে হবে। দ্যাট মিন্স সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত, সেটাই আমাদের বের করতে হবে। যদি আমাদের ব্যাসার্ধ হয় কত মিটার? 50 মিটার, আর জি হচ্ছে 9.8। তো এই সবগুলো ভ্যালুতে আমাদের ডাটা ইনফরমেশন তো দেওয়াই আছে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে ভি ম্যাক্স বের করার চেষ্টা করি, আমরা দেখব যে আমাদের ভি ম্যাক্স আসবে 7.0176 মিটার পার সেকেন্ড। সো রাফলি এতটুকু আসে। ক্যালকুলেশনটা, লাস্টের ক্যালকুলেশনটা একটু করে নিও যে এই ক্যালকুলেশনটা কত আসে। কোয়েশ্চেনে তোমাকে ইনফরমেশান দিচ্ছে যে কুয়ার গভীরতা 20 মিটার এবং কুয়ার ব্যাস 5 মিটার। যদি হয় তাহলে ওই কুয়াটা 60 মিনিটে খালি করতে পারে একটা পাম্প। তাহলে সেই পাম্পের ক্ষমতা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়, ক্ষমতা নির্ণয় করব, সমস্যা নাই।
তারপরে আমাকে বলছে আমি যদি এই যে সিস্টেমে আমার যে একটা পাম্প দিয়ে পানি যে তোলা হইতেছিল 60 মিনিটে, এখন সেই পাম্পের সাথে আমি যদি আরও দুইটি 2.5 হর্স পাওয়ার যুক্ত পাম্প যদি আমরা এখানে যুক্ত করতেছি, তাহলে আমাদের অবশ্যই সময় কম লাগবে। এটা তো আমরা জানি, এটা কমন সেন্সের বিষয়। তাহলে সে কতটুকু সময় আমাদের সাশ্রয় হবে, অর্থাৎ আমাদের সময় কতটুকু সেভ হবে সেটাই বের করতে হবে আমাদের। তো প্রথমে আমরা একটা রাফ একটা ডায়াগ্রাম আঁকি যে কী বোঝানোর চেষ্টা করতেছি কোয়েশ্চেন দিয়ে। সে সাপোজ আমাদের আমরা একটা কুয়া চিন্তা করি। আচ্ছা, এখানে তো কুয়া বলছে, তাহলে আমরা কুয়া বলতে কি বুঝি? নর্মালি যদি তোমাকে কেউ বলে যে কুয়া বলতে তুমি কি বোঝো, কুয়ার ডেফিনেশনটা হচ্ছে এরকম যে কোনো একটা এমন একটা পানির ধারণ ব্যবস্থা যেখানে তুমি যতই পানি তোলো না কেন, পানির লেভেল যদি কখনোই নিচে না নামে, সেটাকে আমরা সচরাচর কুয়া বলে সম্বোধন করে থাকি। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে সেই জিনিসটা ভুল। সেটা কিভাবে তুমি বুঝবা যে কোনো একটা সিস্টেম কুয়া নাকি চৌবাচ্চা? দুইটার ক্ষেত্রে দুই টাইপের প্রসেস আমাদের আগাইতে হয়, সেটা তো আমরা জানি। চৌবাচ্চার ক্ষেত্রে গড় সরণ নিতে হয়, এবং কুয়ার ক্ষেত্রে আমরা জানি আমাদের নর্মাল যে প্রসেস আছে সেটা দিয়ে আমাদের করতে হয়। এখানে আমরা এরকমভাবে যদি মনে রাখি জিনিসগুলো, তাহলে কিন্তু আমাদের অনেক কনফিউজিং হয়। কারণ হচ্ছে মূল যে কনসেপ্ট সেটা কিন্তু কুয়া চৌবাচ্চার সেমন ওই বিষয়টা না। মূল বিষয়টা হচ্ছে তুমি যে পানি তুলতেছ, তুমি কি সবসময় একই হাইট কাভার করতেছো কি সব সময় পানি তোলার জন্য, নাকি না? নাকি এমন ঘটতেছে যে তুমি প্রথম বালতি পানি তুলছো একটা হাইট থেকে, পরের বালতি পানি তুলতেছো অন্য একটা হাইট থেকে, এরকম প্রতিনিয়ত পানি তুলতে তুলতে তোমার হাইট চেঞ্জ হয়ে যাইতেছে। এমন কেস হইলে সেটাকে আমরা বলি চৌবাচ্চা। আর সবসময় যদি হাইট ফিক্স থাকে সেটাকে আমরা বলি কুয়া। কিন্তু যদিও এখানে কুয়া বলা আছে, তারপরেও আমরা এখানে কোয়েশ্চেন থেকে একেবারে ক্লিয়ার হয়ে যেতেছি যে এখানে এই যে কুয়াটাকে আমরা কি করতেছি, খালি করতেছি। খালি করা মানে কি, এখানে প্রথম বালতি পানি তোলার জন্য তোমার যতটুকু হাইট কভার করতে হবে, লাস্ট বালতি যে পানিটা তুলবা সেটার জন্য ভিন্ন পরিমাণ হাইট তোমার কভার করতে হবে। তাহলে আমার এই যে কুয়াটার, সেটার ব্যাসার্ধ যদি আমি বলি, ব্যাসার্ধ তো দেওয়া নাই, দেওয়া আছে ব্যাস। তাহলে এটার ব্যাসার্ধ দিছে তোমার 2.5 মিটার, যেহেতু ব্যাস 5 মিটার, ব্যাসার্ধ 2.5 মিটার, এবং গভীরতা দেওয়া আছে 20 মিটার। তার মানে এটার উচ্চতা জিনিসটাই এটার গভীরতা হিসেবে কাজ করবে। এটা হচ্ছে তোমার 20 মিটার। প্রথমত আমরা প্রথম কাজটা হচ্ছে আমাদের সম্পূর্ণটা তো খালি করব। তাহলে সম্পূর্ণটার ভিতরে কী পরিমাণ আমাদের পানি আছে সেটা আমরা আগে বের করে ফেলি। অর্থাৎ আমাদের যে স্মল এম, সেই স্মল এম এর ভ্যালু বের করব। কীভাবে বের করবো আমরা? আমাদের এখানে কোনো ইনফরমেশনই দেওয়া নাই। সো আমরা ধরে নেব পানি ডেন্সিটি 1000 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা জানি ভর হচ্ছে ঘনত্বের সাথে আমরা যদি আয়তন গুণ দেই, তখনই আমরা ভর পেয়ে যাই। এখানে আমাদের যে চৌবাচ্চাটা দেওয়া আছে সেটার কিন্তু আমরা আয়তন বের করতে পারি। আমরা জানি চৌবাচ্চার আয়তনের ইকুয়েশন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটার সাথে যখন পানির ঘনত্ব 1000 গুণ দিব, তাহলে কিন্তু আমাদের ভরের মান বের হয়ে যাবে যে আমাদের কত হবে। তাহলে সবগুলো যদি ক্যালকুলেশন করো, দেখবা 3.927 ইন্টু 10⁻³ কেজি বা এর আশেপাশে কোনো একটা ভ্যালু আসছে। ক্যালকুলেশনগুলো এই যে ক্যালকুলেটর করতেছে তো অনেক ভুল হইতে পারে। সো তোমরা এখন ক্যালকুলেশনগুলো একটু ভালোভাবে দেখে নিও, আমি কনসেপ্টটা বোঝানোর দিকে মনোযোগ দিই। সো প্রথমত আমাদের ভর বের করার কাজ শেষ। তারপর আমাদের কি দরকার? উচ্চতা দরকার। আমরা জানি এখানে যেহেতু তোমার কুয়াটাকে খালি করে ফেলতেছে, সো এটার যে মেকানিজম অ্যাকচুয়ালি তোমার কার মতো কাজ করবে, এটা হচ্ছে তোমার চৌবাচ্চার মতো কাজ করবে। তাহলে তোমার এখানে গড় উচ্চতা বের করা লাগবে। সো এখানে গড় উচ্চতা আমরা কীভাবে বের করি? গড় উচ্চতা বের করার একটা সহজ সূত্র আছে, সেই সূত্রটা আমি বলতেছি, সবাই মনে রাখবা। সেটা হচ্ছে এরকম যে তোমাকে কোয়েশ্চেনে সবসময় যে কুয়াটাকে সম্পূর্ণ ফিল করে রাখবে এমন কিন্তু না। এমন হতে পারে যে তোমার কুয়াটার এই ধরো 3/2 পূর্ণ আছে। সো এতটুকু পূর্ণ আছে, কিন্তু এই এতটুকুর ভিতরেই আবার তুমি 2/1 অংশ খালি করতেছো বা 4/3 অংশ খালি করতেছো। সো এরকম যখন কেস হবে তখন ঘাবড়ানোর প্রয়োজন নাই। একটাই কনসেপ্ট মনে রাখবা, সেটা হচ্ছে এইচ অ্যাভারেজের জন্য দুইটা উচ্চতাকে তুমি 2 দিয়ে ভাগ দিবে, এটা তো তুমি জানো। এখানে তুমি H1 হিসেবে কোনটা ইউজ করবা? মনে রাখবা H1 হিসেবে তুমি ওইটা ইউজ করবা, সেটা হচ্ছে তুমি প্রথম বালতি পানি যখন তুলতে যাবা তখন তুমি একটা বালতি করে করে তো তুলবা,
যে যতটুকুই পানি থাকুক না কেন, প্রথম বালতি, দ্বিতীয় বালতি, তৃতীয় বালতি, এভাবে ক্রমান্বয়ে পানি তুলতেই থাকবো। আমরা প্রথম বালতি পানি তোলার জন্যে আমাদের বালতিটাকে একেবারে উচ্চতা থেকে, অর্থাৎ এখান থেকে যতটুকু নিচে ফেলতে হবে, সেটা হচ্ছে আমাদের H1 এর ভ্যালু প্লাস H2। H2 হচ্ছে আমাদের শেষ বালতি। শেষ বালতি বলতে কী বুঝাইতেছি, এখন তুমি প্রথম বালতি পানি এইখান থেকে তুলছো, দ্বিতীয় বালতি তুলতে, এরকম কোনো একটা সময় তো তুমি পানি তুলতে তুলতে এতটুকু এসে পড়বা। একেবারে শেষ বালতি, যেই বালতি পানি তোলার পর আর একটা বিন্দু পানি অবশিষ্ট থাকবে না, সেই শেষ বালতি পানিটা তোলার জন্যে তোমার এই উচ্চতা থেকে কতটুকু নিচ পর্যন্ত তোমার যে বালতিটা আছে সেই বালতিটাকে রশি দিয়ে ফেলতে হবে নিচে, সেই যে হাইটটা সেটা হচ্ছে তোমার H2। আর আমাদের এইখানের কেসে H2 হচ্ছে কি, তার যে হাইট 20 মিটার সেটা। আর H1 কত, H1 হচ্ছে এখানে 0 মিটার, কারণ প্রথম বালতি পানি তোলার জন্য তোমাকে কোনো কষ্টই করতে হবে না, কারণ প্রথম বালতিটা একেবারে সারফেসেই আছে। এটা ডিভাইডেড বাই 2, এটাই তোমার কি H অ্যাভারেজ। সো এই H অ্যাভারেজটাই সবার কনফিউশন হয়। সো এই H অ্যাভারেজের কনসেপ্টটা মনে রাখবা সবসময়। সো এখন আমরা চাইলে ইজিলি ক্ষমতার ইকুয়েশন দিয়ে ক্ষমতা বের করে ফেলতে পারবো। আমরা জানি ক্ষমতা হচ্ছে mgh অ্যাভারেজ ডিভাইড বাই টি। সব ভ্যালু দেওয়া আছে এখানে, সবগুলো ইনপুট দিয়ে আমাদের টাইমটাকে সেকেন্ডে যদি কনভার্ট করি, তাহলে দেখবো আমাদের ক্ষমতা আসতেছে 10,690.1416 ওয়াট। সো এটা হচ্ছে আমাদের প্রথম পার্টের অ্যান্সার। দ্বিতীয় পার্টে বলছে তুমি অতিরিক্ত আরও দুইটা 2.5 হর্স পাওয়ার যুক্ত পাম্প যুক্ত করছো, ফলে এখন সময় কতটুকু সাশ্রয় হবে। এটা করার জন্য আমাদের এত কঠিন কোনো কিছু চিন্তা করতে হবে না। এখানে যেহেতু পুরা কোয়েশ্চেনে কোথাও তোমাকে পাম্পের এফিসিয়েন্সি নিয়ে কোনো ইনফরমেশনই দেওয়া হয় নাই, এবং প্রথম যেই কেজের যে পাম্প সেখানেও কিন্তু এফিসিয়েন্সি সম্পর্কিত কোনো তথ্যই দেওয়া হয় নাই। তার মানে আমরা ধরে নিব আমরা যে পাম্পগুলো ইউজ করতেছি সেটা 100% এফিশিয়েন্ট। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝার, যে যদি কখনো ইনফরমেশন দেওয়া না থাকে ইঞ্জিনের এফিসিয়েন্সি সম্পর্কে, সেটার এফিসিয়েন্সি কত অবশ্যই আমরা 100%-এ ধরে নেব, এটা তো আমাদের কনভেনশন অনুযায়ী হবে। তাহলে 2.5 হর্স পাওয়ার যুক্ত দুইটা পাম্প, সেটার জন্য পি নট না পি প্রাইম দেই, সেটা হবে কত, এই আগের যে পাম্প সেটা তো আগে ছিলই, এটার সাথে 2.5 হর্স পাওয়ারের, তাহলে হর্স পাওয়ার থেকে আমরা 746 গুণ দিয়ে আমরা ওয়াটে নিয়ে গেলাম, ইনটু দুইটা যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখানে যে তোমার টোটাল যেই পরিমাণ ক্ষমতা আসবে সেই ক্ষমতাটা তোমার কি হবে, এখানে সেই ক্ষমতাটা দিয়েই তোমার সেকেন্ড কেজে যে পানিটা সেটা তুলতে হবে। তাহলে এটা হবে আমাদের 14420.1416 ওয়াট। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড কেজে দ্যাট মিন্স পি প্রাইম হবে mgh অ্যাভারেজ, এগুলো তো সেমই থাকবে, শুধুমাত্র আমাদের টি প্রাইম চেঞ্জ হবে। ঠিক আছে, সো টি প্রাইম হবে তোমার mgh, দ্যাট ইজ mgh অ্যাভারেজ। সব কিছু কিন্তু আগের মতোই আছে, তুমি সেকেন্ড কেজেও পানি তোলার জন্য সেম আগের মতোই H1 H2 ক্যালকুলেট করবা, শুধুমাত্র তোমার এখানে কি পি প্রাইমটা চেঞ্জ হয়ে গেছে। সো পি প্রাইম চেঞ্জ হলে তোমার অবশ্যই টিও চেঞ্জ হয়ে যাবে। সো টি যদি চেঞ্জ হয় তাহলে দেখো টি এর মান হবে তোমার 2668.802 সেকেন্ড। তার মানে ইনিশিয়াল কেজে তোমার T1 বা টি যদি তুমি চিন্তা করো 60 সেকেন্ড, দ্যাট মিন্স 3600 সেকেন্ড লাগাইছে যে তোমার সেই সম্পূর্ণ পানিটাকে খালি করতে। বাট টি প্রাইম কত পাইছো আমি, 2266.8। তার মানে তোমার যেই পরিমাণ সময় সেভ হয়েছে, সাশ্রয় হয়েছে, সেটা কত, টি মাইনাস টি প্রাইম, দ্যাট মিন্স 931.198 সেকেন্ড। একটি স্থিতিস্থাপক তারের উপাদানের ইয়াংয়ের গুণাঙ্কর মান 2 × 10⁻11 নিউটন পার মিটার ইনভার্স 2। তারটির উপর তুমি যদি 10 নিউটন বল প্রয়োগ করো তাহলে এটার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার প্রসারিত হবে। তাহলে আমাদের যে প্রযুক্ত বল, সেই বল দিয়ে কি পরিমাণ কৃতকাজ হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে শুরুতেই যদি আমরা কৃতকাজের ইকুয়েশন যদি লিখতে চাই, তো আমরা জানি কৃতকাজ
এটার যে বেসিক ইকুয়েশন সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস ইন্টিগ্রেট অফ এফ ডিএল। সো এই ইন্টিগ্রেটটা কী বোঝাইতেছে, ধরো একটা চিত্রের মাধ্যমে বোঝাই। এটা ধরো একটা তার, এই তারের ভিতরে আমি এটা তারের ভিতরে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে তার দৈর্ঘ্য অবশ্যই বৃদ্ধি পাবে, যেহেতু এখানে স্থিতিস্থাপক বলাই আছে, তার মানে তার যে দৈর্ঘ্য সেটা তুমি ধরে নাও স্মল এল পরিমাণ বৃদ্ধি পাইছে। সো এই যে স্মল এল পরিমাণ বৃদ্ধি পাইছে, এখানে কি পরিমাণ কৃতকাজ হবে সেটার আমাদের যেই মান সেটা আমাদের দরকার এখানে বের করা। তাহলে আমরা কি করতে পারি এখানে? সো প্রথমত আমাদের এফ এর ইকুয়েশন লাগবে। সো আমরা জানি এখানে যে বলটা কাজ করতেছে সেই বলটাকে যদি এখানে ইকুয়েশন আকারে লিখতে চাই তাহলে আমাদের ইয়াংয়ের গুণাঙ্কের সূত্র নিয়ে আসতে হবে, কারণ শুধুমাত্র ইয়াংয়ের গুণাঙ্কের সূত্রের ভিতরেই আমাদের এখানে বল যেই টার্মটা সেটা আমরা আনতে পারবো। সো আমরা জানি ইয়াংয়ের গুণাঙ্ক হচ্ছে তোমার পীড়ন বাই বিকৃতি, যেখানে পীড়ন হচ্ছে তোমার বল ডিভাইড বাই ক্ষেত্রফল। এই জিনিসটা হচ্ছে পীড়ন বা অ্যাকচুয়ালি চাপ, মিনিং চাপকেই এটা মিন করে আর কি। সো এফ বাই এ এটা হচ্ছে আমাদের পীড়ন, আর বিকৃতি হচ্ছে স্মল এল ডিভাইড বাই ক্যাপিটাল এল। অর্থাৎ আমি যদি এখান থেকে এফ এর মান যদি বের করতে চাই, সো এফটা কত আসবে আমাদের? সো এফ আসবে আমাদের ওয়াই এ স্মল এল ডিভাইড বাই ক্যাপিটাল এল। ঠিক আছে, তার মানে আমরা এখানে চাইলে লিখতে পারি ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ডিএল। সো এতটুকু আশা করি ঠিক আছে। তারপর আমাদের এখানে কি দরকার? সো আমাদের যে কোনো এখানে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার জন্য আমাদের এই যে এফ এর যে ইকুয়েশন, এই ইকুয়েশনের যে ভেরিয়েবল এবং যে ধ্রুবক সেগুলোকে আলাদা করতে হবে। সো প্রথমত এখানে কে কে ধ্রুবক? ইয়াংয়ের গুণাঙ্ক অবশ্যই একটা ধ্রুবক হবে, ক্যাপিটাল এল এর মান অর্থাৎ তারের যে দৈর্ঘ্যটা সেটা অবশ্যই ধ্রুবক হবে, আর এখানে যে ক্যাপিটাল এটা অর্থাৎ ক্যাপিটাল এ বোঝাইতেছে যে আমার এই যে তারের আদি যেই ক্ষেত্রফল ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই আদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মান। তাহলে বুঝতে পারতেছে এখানে ওয়াই ক্যাপিটাল এ ক্যাপিটাল এল এই সবগুলাই কি এখানে তোমার ধ্রুবক। তাহলে শুধু ভেরিয়েবল কি এখানে এল ডিএল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেট করতে হবে ফ্রম 0 টু এল। তো এখন যদি আমরা ইন্টিগ্রেটটা যদি করি, সো লিমিট আমাদের 0 টু এল হলো কেন? কারণ হচ্ছে আমাদের শক্তি সর্বনিম্ন হবে কখন? যখন তুমি এটাকে কোনো স্ট্রেচই করো নাই, তার শক্তি থাকবে না। তো স্ট্রেচ করো নাই মানে হচ্ছে তুমি তাকে শূন্য পরিমাণ প্রসারণ করছো, এবং স্মল এল দিয়ে তো তোমার প্রসারণটাই বোঝায়। তাহলে স্মল এল যখন তোমার 0 তখন তোমার কৃতকাজ কত? 0। স্মল এল যখন তোমার স্মল এল অর্থাৎ হাইয়েস্ট যে মানটা, তখন তোমার কৃতকাজ হচ্ছে ডাব্লিউ। সো এটা করো। সো এটা যদি করি আমাদের মান আসবে হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইড বাই এল। ঠিক আছে, সো এই পুরো ইনফরমেশানে আমাদের এ এবং এল এর মান কিন্তু অজানা, অর্থাৎ ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল এল। সেটা আমরা আবার চাইলে ইয়াংয়ের গুণাঙ্কের ইকুয়েশন থেকে বের করতে পারি। সো আমরা জানি এফ এ ডিভাইড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা হচ্ছে ইয়াংয়ের গুণাঙ্কের সূত্র। সো এটাকে যদি একটু মডিফাই করি, এটাকে আসলে এরকমভাবে লিখতে পারি ওয়াই ইকুয়ালস এফ ইন্টু ক্যাপিটাল এল এ ইন্টু স্মল এল। তাহলে আমাদের যদি সেই এ ডিভাইড বাই ক্যাপিটাল এল, বাট এখানে তো এল ডিভাইড বাই ক্যাপিটাল এ বের করতে হবে। সো এল ডিভাইড বাই ক্যাপিটাল এ হবে আমাদের, এটাকে যদি ওই পাশে নিয়ে যাও ওয়াই স্মল এল ডিভাইডেড বাই এফ, তাহলে এই মানটা এখানে বসাও। তাহলে হাফ ইন্টু ওয়াই ইন্টু এল স্কোয়ার, এটা তো বাইরে রইল, আর এ ডিভাইড বাই এল, বা আমরা তো এল ডিভাইড বাই এল বের করছি, আচ্ছা যাই হোক। সো এটা যদি আমরা মান বসাই তাহলে এটা উল্টা হবে। সো ওয়াই ইন্টু এফ ডিভাইড বাই ওয়াই ইন্টু এল। ঠিক আছে, তো এখন যদি কাটাকাটি করো দেখো কি থাকে। ফার্স্ট অফ অল ওয়াই কাটা গেল, একটা এলও কিন্তু আমাদের কাটা যাইতেছে, তাহলে আমাদের থাকলো হাফ ইন্টু ক্যাপিটাল এফ ইন্টু এল। তাহলে হাফ ইন্টু ক্যাপিটাল এফ এর মান কত আমাদের? এখানে কোশ্চেনে বলা আছে 10 নিউটন। 10 নিউটনের সাথে তোমার এখানে গুণ দিতে হবে কত? এল এর মান, দ্যাট ইজ 2 সেন্টিমিটার বা 0.02 মিটার। তাহলে 10-এর সাথে তুমি যদি 0.02 গুণ দাও, তাহলে তোমার এটা আসবে 0.2 ইন্টু হাফ, যেটার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 0.1 জুল। একটি ঘনকের 50 সেন্টিমিটার বাহুকে তুমি 49 সেন্টিমিটারে পরিণত করছো, এতে তোমার কি পরিমাণ প্রযুক্ত কাজ হবে? এখানে তোমার কি পরিমাণ প্রযুক্ত পীড়ন হবে
এবং একক আয়তনে তোমার সঞ্চিত শক্তি কত সেটা হিসাব করতে হবে। আর একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের বি এর মান 8.5 নিউটন পার মিটার ইনভার্স 2। বি মানে এখানে কি? বি হচ্ছে তোমার বাল্ক মডুলাস বা আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে আমাদের যেই জিনিসটা নিয়ে এখন কাজ করতে হবে সেটা হচ্ছে এই বিটা আমাদের ইউজ করতে হবে। সো বি মানে হচ্ছে আমাদের এখানে আয়তন বিকৃতি, আয়তন পীড়ন, এই রিলেটেড যে টার্ম সেগুলো আমাদের আনতে হবে বি এর ইকুয়েশনে। তো বি এর যে ইকুয়েশন আমরা তো জানি, বি ইকুয়ালস পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, এটা হচ্ছে তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে পীড়ন কি হবে? সো আমরা জানি পীড়ন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে চাপ, সেটা হচ্ছে সেই জিনিসটাকে আমরা পীড়ন সেই নামটা দেই। তো এখানে তোমার চাপ অ্যাকচুয়ালি কীরকমভাবে আসতে পারে, সো এটা আমরা যেহেতু বুঝতেছি না যে চাপ কী ফর্মেটে আসতে পারে, এখানে আমরা এফ বাই এ ইউজ করতে পারি, অথবা এফ বাই এ কে আমরা অ্যাকচুয়ালি আমাদের যেই চাপ যেটা সে চাপ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেহেতু পীড়ন এবং চাপ একই জিনিস মিন করে, তাহলে এটাকে পি দিয়ে রিপ্রেজেন্ট করো। আর বিকৃতিকে আমরা ডিটারমাইন করবো কি? ডেল্টা ভি বাই ক্যাপিটাল ভি দিয়ে, কারণ এখানে যে বিকৃতিটা সেটা তোমার আয়তন বিকৃতি হবে। ঠিক আছে, তাহলে আয়তন পীড়ন এটাকে যখন আমরা আয়তনের বিকৃতি দিয়ে ভাগ দিব তখনই আমরা আয়তন প্রসারণ গুণক পাব। তো এখন নেক্সট স্টেপ আমাদের কি? আমাদের প্রশ্নটা আগে একটু বুঝতে হবে যে কোন কেস থেকে আমাদের কোন কেসে যাইছে। আমাদের প্রশ্নে প্রথমে বলা আছে 50 সেন্টিমিটার একটা ঘনক ছিল এবং সেই ঘনককে আমি 50 সেন্টিমিটারে 49 সেন্টিমিটারে কনভার্ট করছি। তার মানে আমি এখানে ঘনকের আয়তনকে কী করতেছি? সংকোচন করতেছি। সো 50 সেন্টিমিটারের একটা বাহুকে যে আমি 49 সেন্টিমিটারে করছি, এটার মানে কিন্তু শুধু একটা বাহু যে 49 সেন্টিমিটার হয়ে গেছে এমন না। এখানে আমাদের ইন্ডিকেট করতেছে পুরা ঘনকটাই আমাদের আগে সব দিকে 50 সেন্টিমিটার 50 সেন্টিমিটার 50 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এভাবে ছিল। বাট এখন আমাদের সেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটাই হয়ে গেছে কত? 49 সেন্টিমিটার। তাহলে তুমি যদি V1 বের করো সেটা তোমার কত হবে? এ কিউব, যেখানে ইনিশিয়ালি তোমার VI দিলাম। সো ইনিশিয়ালি আমার বাহুর দৈর্ঘ্য ছিল কত? 50 সেন্টিমিটার। তাহলে মিটার যদি আমরা বসাই 0.5 কিউব, যেটা আমাদের 0.125 মিটার কিউব এটা আসে। আর ফাইনাল যে ভলিউম সেটা কত আমাদের? সেটা আমাদের A1 বা A ফাইনাল কিউব লিখতে পারি, যেখানে আমাদের 0.49 কিউব হবে অ্যান্সার। সো সেটা করলে 0.11769 মিটার কিউব। সো এটা হচ্ছে আমাদের VI এবং VF এর মান। তাহলে কি পরিমাণ আয়তনের পরিবর্তন হয়েছে সেটা কিভাবে বুঝবো আমরা? অবশ্যই আদিতে আমাদের আয়তন বেশি ছিল ফাইনালের তুলনায়। তাহলে যে আমাদের যেই আয়তনের পরিবর্তন সেটা হবে 7.351 ইন্টু 10⁻³ মিটার কিউব। সো এটা হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন। এটাকে যদি আমরা ভি ইনিশিয়াল দিয়ে ভাগ দিই তখনই আমরা বুঝতে পারবো কি পরিমাণ আমাদের বিকৃতি হয়েছে। বুঝতে পারছি বিষয়টা? ওকে, ঠিক আছে। সো এটা আমরা পরে বের করব। প্রথমত আমাকে এখানে যে জিনিসটা বের করতে বলছে সেটা হচ্ছে যে কি পরিমাণ প্রযুক্ত কাজ এখানে হবে। সো এই কেজের জন্য পার্টিকুলার আমরা যদি কাজের ইকুয়েশন লিখি, সো কৃত কাজ W ইকুয়ালস হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, বা এটাকে চাইলে আমরা আরেকটা ফর্মুলাতে লিখতে পারি হাফ ইন্টু ইয়াংয়ের গুণাঙ্ক দিয়ে তুমি যদি লিখতে চাও সেটার যেই রকম ইকুয়েশন ছিল সেটাকে যদি আমরা বাল্ক মডুলাস দিয়ে লিখি, আয়তনের গুণাঙ্ক দিয়ে যদি লিখি সেম ইকুয়েশনে আসবে, শুধু ইয়াংয়ের গুণাঙ্কের জায়গায় তোমার বাল্ক মডুলাস লিখবা আর তোমার যে দৈর্ঘ্য প্রসারণ যে দৈর্ঘ্য রিলেটেড যে টার্মগুলো ছিল সেগুলো এখানে আয়তন রিলেটেড টার্ম দিয়ে কনভার্ট হয়ে যাবে। তাহলে V ইন্টু ডেল্টা V স্কোয়ার ডিভাইড বাই VI। সো সবগুলো ভ্যালু এখানে আমাদের জানা আছে। তো সবগুলো যদি এখানে বসাই দিই আমরা পাবো রেজাল্ট 1.837 ইন্টু 10⁻³ জুল। সো এটা হচ্ছে আমাদের প্রদত্ত কাজ। এখন আমাদের যদি পীড়ন বের করতে বলে সেটা আমাদের বের করতে হবে এখন, কারণ সেকেন্ডে আমাদের পীড়ন বের করতে বলছে। সো পীড়ন এটা তো আগেই বলছি তোমাকে চিন্তা করবা F/A এর মতো, ঠিক আছে? তাহলে যদি একটু ইকুয়েশনটা দিয়ে একটু খেয়াল করো, আমরা বাল্ক মডুলাসের যে ইকুয়েশন সেটা আমরা পাইছিলাম F/A ডিভাইডেড বাই
ডেল্টা ভি বাই ক্যাপিটাল বি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এফ বাই এ এর যে মানটা সেটা আমরা কীভাবে বের করতে পারি, ভি ইন্টু ডেল্টা ভি বাই ভি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে বি ইন্টু ডেল্টা ভি ডিভাইড বাই ভি আই, যেহেতু ইনিশিয়াল আগেই তো বলে রাখছিলাম যে নিচে তোমার ইনিশিয়ালটা হবে। তো পীড়নের মান আমাদের আসবে 0.49988 প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স 2, যেটা চাও ইচ্ছা লিখতে পারো। সো দুইটা শেষ হয়ে গেছে। আর লাস্ট হচ্ছে আমাদের একক আয়তনে আমাদের কি পরিমাণ শক্তি সঞ্চিত আছে, দ্যাট ইজ একক আয়তনে সঞ্চিত শক্তি। সো এটার ইকুয়েশন আমরা জানি সবাই, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা হচ্ছে আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তির মান। আর যদি সম্পূর্ণ আয়তনে বলতো, লাস্টে আমরা এখানে শুধু আয়তন গুণ করে দিব, সম্পূর্ণ আয়তন। বাট এখানে তো আমাদের কোনো আয়তন নাই, বা এখানে আমাদের একক আয়তন বের করতে বলছে, তাহলে এই পুরো ভ্যালুটাকে যদি তুমি আবার আয়তন দিয়ে ভাগ দাও, তাহলে এই আয়তনটা কি কাটা চলে যাবে না? সো এতটুকুই আমাদের বের করতে হবে। সো যার ভিতর হাফ ইন্টু পীড়নের মান আমরা একটু আগে বের করছি, সেটা ছিল 0.49988 ইন্টু বিকৃতি, সেটা হচ্ছে কি ডেল্টা ভি ডিভাইড বাই ভি আই, যে দুটো একটু আগেই বের করছো। তো সেটা যদি এখানে বসাও, তোমার দেখবে রেজাল্ট হবে 0.014698 জুল। এটা অ্যান্সার হইতো, বাট যেহেতু এখানে কোয়েশনে একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে বলছে, তার মানে এটা রিলেটিভিস্টিক ইউনিট হবে, পার মিটার কিউবে কী পরিমাণ সঞ্চিত শক্তি আছে। সো এটাই হচ্ছে আমাদের এই কোয়েশনের অ্যান্সার। সো খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। একটা গাড়ি আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ভি বেগে বাঁক নিচ্ছে। এর ভিতর যদি তুমি একটা সরল দোলক ফিট করে দাও, যার দৈর্ঘ্য হচ্ছে তোমার এল মিটার, সো দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল স্মল এল, তাহলে এর পর্যায়কাল কত? সো টাইম পিরিয়ডটা আমাদের বের করতে হবে। সো এই পুরো জিনিসটাকে যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, সে ধরো এটা হচ্ছে আমাদের একটা বাঁকা পথ, বৃত্তাকার পথের একটা ছোট্ট অংশ। এই বৃত্তাকার পথে একটা গাড়ি আমাদের সামনের দিকে চলে যেতেছে। এখন এই গাড়িটা যে সামনের দিকে যাইতেছে, অবশ্যই সে একটা ত্বরণে যাইতেছে, এতটুকু তো আমরা শিওর, এটা তো আমরা বুঝতেই পারি, এতটুকু ত্বরণে চলে যাইতেছে। এই ত্বরণে চলে যাওয়ার সময় এই গাড়ির ভিতরে একটা কী ছিল, সরল দোলকও ছিল। তাহলে সেই সরল দোলকের যে পর্যায়কাল, সেটার ইকুয়েশন আমাদের লিখতে হবে। সো খুবই কঠিনভাবে যে এই জিনিসটা চিন্তা না করে আমরা দেখি যে আমাদের রিকোয়ারমেন্ট কী কী। এখানে আমরা জানি দোলনকালের যে ইকুয়েশন সেটা হয় T=2π√L/G, যেখানে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা জি না, ইকুয়েশনটা আমাদের অ্যাকচুয়ালি হয় L/A0, যেখানে L আমাদের বোঝায় যে কার্যকর দৈর্ঘ্য কত, এবং A আমাকে বোঝাবে যে কি পরিমাণ আমাদের লব্ধি ত্বরণ কাজ করতেছে সেই সরল দোলকের ববের উপর। সো বব যেহেতু কথাটা চলে আসছে, সো আমি সেই ববটাকে একটু চিত্রের মাধ্যমে লেখার চেষ্টা করি। এখন চিন্তা করো, এই যে সরল দোলকটা এখানে ছিল, হ্যাঁ, এই সরল দোলকের ভিতরে সবসময় জি ত্বরণ নিচের দিকে কাজ করতেছিল। যদি এটা তোমার গাড়ির ভিতরে না থেকে নর্মাল যখন তুমি বাইরে যখন এক্সপেরিমেন্ট করবা, তখন এই ঘটনা ঘটবে, সবসময় জি ত্বরণ কাজ করবে এই ববের উপর। ফলে তুমি সবসময় এটার ইকুয়েশন কিন্তু এরকমভাবে লিখতা, T=2π√, এর কার্যকর দৈর্ঘ্য যদি হয় L/G লিখতা তুমি, এটার কি দোলনকালের ইকুয়েশন। কিন্তু যদি এই ববের উপর শুধুমাত্র একটাই ত্বরণ না থেকে অন্যান্য ত্বরণ যদি থাকে, তখন কিন্তু আমাদের এখানে আর জি লেখা যাবে না, কারণ তখন যে লব্ধি ত্বরণ সেটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমার এই যে ববটা, এটা যেহেতু একটা গাড়ির ভিতরে চলমান অবস্থায় আছে, তাহলে গাড়ি যে ভেলোসিটিতে চলে, নিশ্চয়ই খেয়াল করছো, গাড়ি যে ভেলোসিটিতে চলে তুমি নিজেকে তো সেই ভেলোসিটিতে চলতে চিন্তা করো, বাইরে থেকে যদি কল্পনা করো, যদি এই জিনিসটা গাড়ি যে স্পিডে চলতেছে, তুমিও তো অ্যাকচুয়ালি গাড়ির সিটের সাথে সেই স্পিডেই সামনের দিকে আগাইতেছো না, তার মানে তোমার যে ত্বরণ হবে সেটা গাড়ির ত্বরণের মতোই হবে। ঠিক সিমিলারলি এখানে ববের যে ত্বরণ, সেটাও কিন্তু গাড়ির ত্বরণের মতোই হবে। তো যেহেতু গাড়িটা সামনের দিকে আগে যেতেছে, সো এই যে ববের এই পয়েন্টে একটা এক্সট্রা একটা ত্বরণ এ কাজ করতেছে এখানে। তাহলে বুঝতে পারছো এখানে কি করতেছে? তার মানে এখানে তোমার যে নেট যে ত্বরণ, সেটা দুইটা ভেক্টরে এখানে লব্ধি হবে। তাহলে এই নেট এখানে কি হবে, যেহেতু দুইটা ভেক্টর একটা 90 ডিগ্রিতে থাকবে অলওয়েজ, ফলে তুমি এখানে লিখতে পারো লব্ধি √A² + G²।
সো এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার এটা হচ্ছে তোমার লব্ধি ত্বরণ। ফলে তুমি এখানে চাইলে ইকুয়েশনটা এরকমভাবে লিখতে পারো, টি ইকুয়ালস 2π√L বাই এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। সো এতটুকুই কি আমাদের অ্যান্সার হবে? কখনোই কিন্তু না। সো একটা জিনিস সবসময় মাথায় রাখবা, তোমাকে যদি কোনো একটা ম্যাথ দেয় বা কোনো প্রবলেম যখন তুমি করতে যাবা, একটা ম্যাথ সলভ করার সময় তুমি যদি নিজ থেকে কোনো ভেরিয়েবল ধরো, সেই ভেরিয়েবলটা কিন্তু কখনোই তোমার যেই ফাইনাল যে অ্যান্সার সেটাতে তুমি রেখে আসতে পারবা না। কী বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, এখানে যে ক্যাপিটাল এটা স্মল এটা যে ছিল, এটা কিন্তু প্রশ্নে কোথাও কিন্তু বলা নাই স্মলের সম্পর্কে কোনো ডাটাই দেওয়া নেই। এই ভেরিয়েবলটা আমরা নিজ থেকে ধরেছি যে একটা এ ত্বরণ কাজ করতে হবে তার উপর, বাট যেহেতু নিচ থেকে ধরেছি তাহলে এটা আমাদের ফাইনাল অ্যান্সারে রাখা যাবে না। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার না। তো কি করতে হবে আমাদের? এটাকে ফাইনাল অ্যান্সার করার জন্য আমাদের যেইটাকে আমরা নিচ থেকে ভেরিয়েবল ধরছি সেটাকে আমাদের রিপ্লেস করে দিতে হবে যে ডাটাগুলো কোয়েশ্চেনে প্রোভাইড করা আছে সেই ডাটাগুলোর মাধ্যমে। তাহলে আমাদের মেইন টার্গেট এখানে কি? এই যে এ ত্বরণ, সেই এ ত্বরণটাই বের করা। এখন তুমি তো এতটুকু শিওর যে তোমার যে গাড়ির যে এ ত্বরণটা এবং তোমার যে দোলকের যে এ ত্বরণ, দোলকের এ ত্বরণ দুটা তো সেম, আমরা একটু আগে বুঝতেছি। তাহলে আমরা দোলকের এ ত্বরণ সম্পর্কে যেহেতু কোনো আইডিয়াই পাচ্ছি না, তাহলে আমরা একটা কাজ করি, গাড়ির এ ত্বরণ বের করার চেষ্টা করি যে কোনোভাবে গাড়ির ত্বরণটা বের করতে পারি কি না জানা ডাটাগুলোর মাধ্যমে। ফলে সেই ডাটাটাকে আমরা দোলকের ত্বরণ নামে চালাই দিতে পারবো। তো এখানে গাড়ি নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করব তখন একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে যাব, সেটা হচ্ছে এই একটা গাড়ি যখন সামনের দিকে এ ত্বরণে চলবে, সেটা একটা অবশ্যই বৃত্তাকার পথে বাঁক নিতেছে। সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে আর, প্রশ্নতে বলা আছে বৃত্তাকার পথ আর ব্যাসার্ধের। একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথকে কোনো একটা গাড়ি যদি বাঁক নিতে হয়, তাহলে সেই গাড়ির অবশ্যই একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। সেই কেন্দ্রমুখী বলের মান mv²/r, সেটা হইতে হয় m × a এর সমান। সো এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ফলে এখান থেকে তুমি একটা কাজ করো, যদি কাটো তাহলে এর যে ইকুয়েশন সেটা কিন্তু v²/r আকারে চিন্তা করতে পারো। এটাকে তুমি আরেকটাভাবেও চিন্তা করতে পারতা, সেটা হচ্ছে এই পুরো সিনারিওতে এই যে গাড়িটা যে বৃত্তাকার পথে বাঁক নিতেছিল, গাড়ির যে ত্বরণটা সেটাকে অ্যাকচুয়ালি আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলি না, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্রমুখী ত্বরণ। একটা বৃত্তাকার পথে বাঁক নেওয়ার জন্য বস্তুর যে ত্বরণটা প্রয়োজন হয় সেটাই আমাদের কেন্দ্রমুখী ত্বরণ। ফলে কেন্দ্রমুখী ত্বরণের যে ইকুয়েশন সেটাই কিন্তু খেয়াল করো, ফাইনালি তোমার অ্যান্সারে কিন্তু সেটাই কিন্তু আসছে। তার মানে আমাদের যে এখানে টি এর যে ইকুয়েশন, যে টি ইকুয়ালস 2π√l / a² প্লাস g², সেখানে আমাদের একটু মডিফিকেশন হবে যে আমরা a এর জায়গায় লিখতে পারি কত, v²/r²। তাহলে r², সো v²/r² প্লাস g²। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ হচ্ছে এখানে কোনো টার্মই এমন নাই যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল না, সবগুলোই প্রশ্নে আছে। সো এটা হচ্ছে আমাদের এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট। পুকুরের তলদেশের তাপমাত্রা দেওয়া আছে আমার 4 ডিগ্রি সেলসিয়াস, এবং পুকুরের যে পৃষ্ঠ বা পুকুরের উপরে 20 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাপমাত্রা। এখন পুকুরটা যদি তোমার 20 মিটার গভীরতা হয় এবং আমাদের বায়ুমণ্ডলীয় চাপ যেটা সেটা যদি হয় এত প্যাসকেল, এবং পানির ঘনত্ব যেটা, সে পুকুরের পানির ঘনত্ব আমাদের দেওয়া আছে এত, তলদেশ থেকে যদি তোমার একটা 2 মিটার কিউবের একটা বেলুন ছেড়ে দেওয়া হয় পুকুরের উপরে তোলে, তার আয়তন কত হবে? সো অনেক ইনফরমেশান এখানে দেওয়া আছে। ইনফরমেশানগুলো আমি যদি লিখি, সো প্রথমত আমাদের একটা পুকুর চিন্তা করতে হবে যেটা কত মিটার গভীরতা, যে পুকুরের গভীরতাটা হচ্ছে তোমার 20 মিটার। ওকে, সো এই গভীরতাটা হচ্ছে তোমার 20 মিটার। তারপর আমাকে বলছে এইখানে তোমার টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস আর পুকুরের গভীরতায় 4 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা চাইলে 298 কেলভিন যেটা আমরা ইউজ করব আমাদের এই ম্যাথে, আর এখানে 277 কেলভিন। সো তারপরে কি ইনফরমেশন দিছে, আমাকে 2 মিটার কিউবের একটা বেলুন এই একেবারে তলদেশ থেকে ছেড়ে দিছে, সেটার যে V1 বা V1 না বলে তুমি VE বলতে পারো, অথবা V1 লিখি সমস্যা নাই, 2 মিটার কিউব। এই যে ছেড়ে দিছে বেলুনটা, এটা উপরে ওঠার পর যে আয়তন V2 সেটা কত হবে সেটাই আমাদের বের করতে হবে।
সো প্রথমত একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি যে এখানে কী ঘটতে পারে অ্যাকচুয়ালি। একটা বেলুনকে তুমি চিন্তা করো বাইরে, তুমি নর্মালি ফু দিয়ে ফুলাইতেছো, ঠিক আছে, বেলুনটা ফুলাইছো, ঠিক ভালো কথা। বেলুনটাকে যখন তুমি পানির ভিতরে নেওয়ার চেষ্টা করবা, খেয়াল করবা বেলুনটা কিন্তু চারদিক থেকে পানি কিন্তু চেপে ধরতেছে। চেপে ধরার অর্থ কি, বেলুনটাকে কিন্তু এই পানিগুলো চাইতেছে তার যাতে আয়তনটা কি সংকুচিত হয়ে যাক, এমন একটা ফিল তুমি পাইতেছো না? তার মানে যতই তুমি পানির উপর থেকে নিচে যাবা, বেলুনে যে আয়তন সেটা কমার চেষ্টা করবে, এবং যতই নিচ থেকে উপরে যাওয়ার চেষ্টা করবা, বেলুনের আয়তন বাড়ার চেষ্টা করবে। কিন্তু যেহেতু আমরা বেলুনটাকে আবদ্ধ করে রাখি, তাহলে এখানে পানির নিচে নিলে এটা যে আয়তন যে কমে যায় এমন তো কোনো আমরা হয়তো দেখি না। সো একেবারে টাইট সিল যখন থাকবে তখন আয়তন কমার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমাদের এই ম্যাথের ভিতরে আইডিয়াল কেস চিন্তা করতে হবে। সো আমরা আইডিয়াল কেস বলতে এটা বলতেছি যে যদি কোনো একটা ঘটনা স্পন্টেনিয়াসলি ঘটতে চায়, তাহলে সেই ঘটনাটা ঘটবেই, সেই জিনিসটাকেই আমরা আইডিয়াল চিন্তা করতেছি। যেমন উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যদি চিন্তা করো, নিচ থেকে উপরে আসলে আয়তন বাড়বে। সো যেহেতু আয়তন বাড়বে, তাহলে চিন্তা করবো কাল্পনিকভাবে তোমার বেলুনটা যে এর অটোমেটিক নিচ থেকেই একটু স্ট্রেচ হয়ে তার আয়তনটাকে কী করে দিবে, বাড়িয়ে দিবে। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে ভলিউম ঠিক আছে। এখন দুই অবস্থানে, এই যে নিচে এবং উপরে দুই জায়গায় কি চাপ সমান হবে? দুই জায়গায় কিন্তু চাপ সমান হবে না। এই জায়গার চাপ যদি তুমি P1 ধরো, এই জায়গার চাপ কিন্তু P2 হবে। যেখানে এই যে P2 ভ্যালুটা, সেটা অ্যাকচুয়ালি তোমার যে বায়ুমণ্ডলীয় চাপ সেটার সমান, যেটা কোয়েশনে দেওয়া আছে 1.01325 × 10⁵ প্যাসকেল মেবি। হ্যাঁ ঠিক আছে, 10⁵ প্যাসকেল। বাট নিচে কিন্তু তোমার চাপ এত না, নিচে 1.01325 × 10⁵ প্যাসকেল না, এটার সাথে এক্সট্রা পরিমাণ চাপ যোগ হবে। এখানে কোন চাপটা যোগ হবে এটা কি আমরা গেস করতে পারি? অবশ্যই এখানে আমরা জানি যখন একটা তরল পদার্থে বা প্রবাহী পদার্থের ভিতরে যখন থাকে, তখন সেই প্রবাহী পদার্থের ভিতরে এক্সট্রা পরিমাণ সেই প্রবাহী পদার্থের জন্য চাপ জেনারেট হয়। সেই চাপ, এক্সট্রা চাপের মান সেটা আমরা জানি H⍴g, যেখানে H হচ্ছে 20 মিটার, ρ হচ্ছে তোমার পানির ঘনত্ব, আর g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সো এই সবগুলো ডাটা যদি আমরা বসাই, তাহলে আমরা P1 পাবো। সো P1 V1/T1 ইকুয়ালস P2 V2/T2। এই আইডিয়াল গ্যাস ইকুয়েশন কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। আমরা যদি এখানে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করি, তাহলে আমাদের বের করতে হবে এখানের V2। সো V2 হবে আমাদের P1 V1/T2 /T1 P2। সবগুলো ইনফরমেশন কি আমরা জানি? হ্যাঁ, মোটামুটি সবগুলো ইনফরমেশনই কিন্তু আমরা জানি। যেখানে আমাদের প্রথমত P1 এর মান দরকার, যেটা অ্যাকচুয়ালি আমাদের 1.01 অর্থাৎ 101 325 প্লাস H⍴g। H এর মান তো আমাদের 20, আর ρ এর মান আমাদের কত? পানির ঘনত্ব দেওয়া আছে 998, সবগুলো SI কে নিয়ে গেলাম, ইন্টু ρg, g হচ্ছে 9.8। সো এটা হচ্ছে আমাদের P1 ইন্টু V1, সেটা আমাদের 2 মিটার কিউব দেওয়া আছে। T2, সো T2 আমাদের 298 কেলভিন, যেহেতু 93 কেলভিন হবে, যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 293 কেলভিন ডিভাইড বাই T1 277 কেলভিন ইন্টু P2, যেটা হচ্ছে 101 325। সো সবগুলা আমাদের একক বসানো যদি ঠিক হয়ে থাকে, তাহলে এখন আমাদের V2 এর মানটা ইজিলি বের হয়ে যাবে। সেটা আসবে 6.2006। তুমি যদি প্রিসাইজ হইতে চাও তাহলে এতটুকু লিখতে পারো, মিটার কিউব।